নমস্কার, গল্পকথক রীতি অডিও স্টোরি চ্যানেলে শুরু করছি আজকে এই উপন্যাসের অন্তিম পর্ব। ফরিদপুরের জেলাশাসক ক্রিস্টোফার স্যান্ডহার্স্ট এক বিচিত্র চরিত্রের মানুষ। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি আরও দৃঢ় করার উদ্দেশ্য নিয়ে সে এসেছে স্কটল্যান্ড থেকে। একদিকে সে অতি নৃশংস, আবার কখনো কখনো সে অতি উদার। তার আদালতে কোনো কোনো মামলার কিছুটা অংশ শোনার পর সে বলে ওঠে, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ টাইম। এরপরেই আসামি পক্ষের দুজনকে সে ফাঁসির হুকুম দিয়ে দেয়। এখনো পর্যন্ত 17 জনকে সে ফাঁসি দিয়েছে। আবার এমনও হয়, হঠাৎ একদিন মাঝরাত্রে জেগে উঠে স্যান্ডহার্স্ট দুজন অফিসারকেও ঘুম ভাঙিয়ে সঙ্গে নিয়ে আসে জেলখানার মধ্যে। সেখানে দুজন আসামিকে ভোরবেলাতেই ফাঁসিতে ঝুলিয়ে দেবার কথা। সব ব্যবস্থা হয়ে গেছে, জেলারও সেখানে উপস্থিত। সবাইকে শুনিয়ে স্যান্ডহার্স্ট বলল, এই দুজনকে ছেড়ে দাও, ওরা নির্দোষ আছে। আমার ভুল হয়েছিল, ওদের নিয়ে আর মামলা চালাবার কোনো দরকার নেই। কেস ডিসমিস। আর 2 দিন ওদের জেনারেল ওয়ার্ডে রেখে দাও, তারপর কিছু পয়সা কড়ি দিয়ে গেটের বাইরে পৌঁছে দিও। এটা বড্ড বেশি নাটকীয় নয়? আরও একবার এই রকম কাণ্ড করেছিল স্যান্ডহার্স্ট। এছাড়াও তার কিছু কিছু শখ আছে। এই দেশে আসার আগে সে কিছুটা সংস্কৃত শিখেছিল, এখন সে শিখছে বাংলা। এর মধ্যেই সে বাংলা নির্ভুল বলতে পারে। বাংলা ভাষায় কত রকম গালিগালাজ হয় তা সে সংগ্রহ করছে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে। তার আগে এই কাজ আর কেউ করেনি। এই দেশীয়রাও নয়, বিদেশীয়রাও নয়। বেশ কিছু গালাগালি সে মুখস্থ করে ফেলেছে, কিন্তু কোথায় কোন পরিবেশে এসব চলে তা শেখা তো সহজ কাজ মোটেই নয়। একদিন অনেকের সামনেই সে একজন অধস্তন পুলিশকে এমন একটা গালাগালি দিয়েছিল যাতে অন্য সবাই লজ্জায় মুখ নিচু করেছিল। কয়েকজন আবার হাসি চাপতে গিয়ে খুব জোরে কেসে উঠেছিল। সাহেব ঘোরাঘুরি করে ঘোড়ার পিঠে। খুব বৃষ্টি বাদলার দিনে ব্যবহার করে পালকি। আবহাওয়া যতই খারাপ হোক, তবু সাহেব বাড়ির মধ্যে বসে থাকতে পারে না, বেরিয়ে পড়ে। সেই দিন প্রায় সারাদিনই বৃষ্টি পড়ছিল। বিকেলের দিকে তা অনেকটা কমে গেছে। ইলশে গুঁড়ির মতন বৃষ্টির কণা উড়ছে বাতাসে। তা গায়ে মাখতে অনেকেই ভালোবাসে। সাহেব একবার ভেবেছিল এখন পালকি ছেড়ে ঘোড়ায় উঠবে। বিভিন্ন শহরে সাহেবের জন্য কয়েকটা বাংলো নির্দিষ্ট আছে। এখানকার বাংলোটি খুব কাছে, তাই সাহেব আর বদলা বদলি করল না। পালকির দুদিকের পর্দা খোলা, সাহেব একটু ঝুঁকে বসেছে যাতে বাইরের মানুষ তাকে দেখতে পায়। রাস্তার দুপাশেই সার দিয়ে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। তারা সাহেবকে 2-1 পলক দেখতে চায়। কেউ কেউ নানা রকম জয়ধ্বনি করছে, জয় ভারত মাতা রানী ভিক্টোরিয়ার জয়, জয় সদানন্দ সাহেবের জয়। স্যান্ডহার্স্টের বাংলা নাম এই পর্যায়ে পৌঁছেছে। কিছুক্ষণ আগে মাত্র 3টি লোক চেঁচিয়ে বলেছিল বন্দে মাতরম। সাহেবের 4 জন দেহরক্ষী পিছন পিছন আসছে। তারা ছুটে গিয়ে 2টি লোককে ধরে ফেলল, আর একজন ভিড়ের মধ্যেই অদৃশ্য হয়ে গেছে। সেই দুজনকে মারতে মারতে নিয়ে যাওয়া হলো কাছাকাছি একটা থানায়। এইখানেই ঘটল আরও একটা অভূতপূর্ব ঘটনা। ভিড়ের ভিতর থেকে অনেকটা বাইরে বেরিয়ে এলো এক স্থানীয় কন্যা। তার পরনে শুধু একটা ময়লা শাড়ি, হাতে 2টো পাথরের টুকরো। সেই 2টো পাথরই সে ছুঁড়ে দিল সাহেবের পালকির দিকে। কোনোটাই অবশ্য লাগলো না, তাই সে মাঠে থেকে সেগুলো তুলতে গেল। দৃশ্যটি এমনই প্রকাশ্য যে তা দেখতে পেল অনেকেই। তারা ভাবল এখানেই বুঝি গুলি করে মারা হবে মেয়েটিকে। সেটা তো না দেখে যাওয়া যায় না। তারাই পালাতে গিয়ে একটু দূরে থেকে দাঁড়িয়ে পড়ল। সাহেবের দেহরক্ষীরা বন্দুক বাগিয়ে ধরে একজন চেঁচিয়ে বলল, ড্রপ দ্যাট স্টোন, রেজ ইউর হ্যান্ড, স্ট্যান্ড স্টিল, আদারওয়াইজ উই উইল শুট ইউ। একজন বাংলায় বুঝিয়ে দিল, ওরে হতভাগী, এই পাথরটা ফেলে দে, মাথার উপরে হাত তোল, নইলে গুলি খেয়ে মরবি। সাহেবও সব দেখছে। কী কারণে যেন পালকি বাহকরা থেমে গেছে এখানে। সাহেব বাইরের দিকে অনেকটা মুখ বার করে বলল, ডোন্ট শুট, ডোন্ট শুট। ওই মাঘিটিকে জীবন্ত অবস্থায় ধরে আনো আমার চেম্বারে।
তারপর পালকি বাহকদের প্রতি বলল, হেই ইবলিশের বাচ্চা, থামলি কেন? চল চল। তারপর সাহেব মাথা হেলিয়ে আরাম করে বসল। গুনগুনি একটা গানও গাইবার চেষ্টা করল। বাংলোটির গেটের সামনে হাত জোড় করে কয়েকজন ভৃত্য ও খিদমতগার। সাহেব পালকি থেকে নেমে প্রথমেই গেল শৌচাগারে। একটু পরে সেখান থেকে বেরিয়ে নিমাইকে হাঁক দিল। এই বাংলোর রক্ষণাবেক্ষণের ভার নিমাইয়ের। সে কাছাকাছি ছিল, দৌড়ে এসে সাহেবের সামনে দাঁড়ালো হাত জোড় করে। সাহেব তাকে বলল, হেই শুয়োরের বাচ্চা, কতদিন ওঠা পরিষ্কার করিসনি? হ্যাঁ, ডাক ডাক সাফাইওয়ালাদের। আমি চাই আজকের মধ্যে কোথাও যেন এক টুকরা ধুলা না থাকে। তাতে যদি গাফিলতি হয় তাহলে তৎকালে তুই কি শাস্তি পাবি তা তো জানিস। 1 মহিনার বেতন পাবি না। নিমাই চোখ ছলছলিয়ে কিছুটা কান্না কান্না ভাব দেখালো। সেটা অভিনয়, কারণ সে ভালো করেই জানে যে যাবার সময় সাহেব তার এই শাস্তি মকুব করে যাবে। বেতন ঠিকই পাবে সে। এই বাড়িতে 2টো বৈঠকখানা। সামনের দিকেরটা বেশ বড়, সেটা সাধারণ প্রজাদের জন্য। আর ভিতরের দিকে ছোট একটি ঘর, সেখানে বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সলা পরামর্শ হয়। সাহেব সেই ঘরে গিয়ে দেখল সেই কক্ষটি মোটামুটি পরিচ্ছন্নই আছে। কাঠের টেবিলে একটা আঙুল ঘষে দেখল আঙুলে ধুলো লাগেনি। টেবিলটার 3 পাশে রয়েছে কয়েকটি বেতের চেয়ার, আর অন্যদিকে চেয়ারটি বেশ রাজকীয় ধরনের। সেটায় বসে সাহেব একটা চুরুট ধরালো। এক ব্যক্তি কিউবা নামের বহু দূরের এক দেশ থেকে এই চুরুট 1 বাক্স তাকে উপহার দিয়েছে। এই চুরুট টানার একটা উপকার হয়, কিছুক্ষণ টানার পর শরীর থেকে রাগ ঈর্ষা সব পালাতে শুরু করে। অচিরেই সেই স্ত্রীলোকটিকে নিয়ে এলো তার দেহরক্ষীরা। তার শাড়িতে ফোঁটা ফোঁটা রক্তের দাগ, ঠোঁটের এক পাশেও জমে আছে রক্ত। মাথার চুল এমনই উস্কো খুস্কো যে তাকে দেখে পাগলিনী মনে হয়। সত্যি কি সে পাগল না স্পাই, সেটা দেখতে হবে। অনেক গুপ্তচরও যে পাগল ছাগল সাজে তা তো সে জানে। সাহেব তার রক্ষীদের বলে এসেছিল স্ত্রীলোকটিকে জ্যান্ত অবস্থায় ধরে আনতে, মারধর না করার কথা বলেনি। সেই সুযোগ নিয়েই তারা একটি রমণীর অনেক অঙ্গে আঘাত করে হাতের সুখ করে নিয়েছে। ভারতে দেখার মতন অনেক কিছু আছে, অনেক মানুষও বেশ গুণী। সেই সব জেনেও সাহেব 2টি কারণে ভারতীয়দের ঘৃণা করে। এক হচ্ছে এদের পরিচ্ছন্নতা সম্পর্কে যেন কোনো জ্ঞানই নেই, আর এরা যখন তখন স্ত্রী লোকদের গায়ে হাত তোলে। এই দেশে প্রায় সব রমণীরই জীবন কৃতদাসদেরও অধম। দেহরক্ষীদের স্তম্ভিত করে সাহেব মেয়েটিকে বলল, बैठो इस चेयर पे, पानी पियोगी? কোনো বিচারক স্থানীয় সাহেবের সামনে বসে থাকার অধিকার প্রজাদের নেই। তারা সবসময় দাঁড়িয়ে থাকবে। মেয়েটি দাঁড়িয়েই আছে, তাই সাহেব একটা চেয়ারের দিকে আঙুল দেখিয়ে আবার বলল, बैठो यहाँ पर, तुम पानी पियोगी? স্ত্রীলোকটি মোটেই পাগলিনী নয়, সুস্থ সাধারণ মানুষের মতনই কণ্ঠস্বরে বলল, হুজুর, আমি বাংলা ছাড়া আর কোনো ভাষা বুঝি না। তাই তো আমি ওর সঙ্গে হিন্দিতে বাতচিত কেন করছি? এ তো বাংলা মেয়ে। শোনো, আমি বাংলাও ভালো জানি, তোমার কোনো অসুবিধা হবে না। জল খাবে? মেয়েটি একটি চেয়ারে বসে ঘাড় হেলিয়ে জানালো সে জল খাবে। সাহেব তার দেহরক্ষীদের বলল, तुम लोग चले जाओ, 1 बर्तन पानी भेज दो। সে আবার চুরুটে টান দিল। তার মন এর মধ্যেই অনেকটা তরল হতে শুরু করেছে। এখন সাহেব কিছু বলার আগেই মেয়েটি বলল, আমি আপনার প্রতি চরম অন্যায় করেছি, আপনার দিকে পাথর ছুঁড়ে মেরেছি। আমাকে আপনি শাস্তি দিন, আমাকে আপনি জেলে পাঠান কিংবা ফাঁসি দিন। মেয়েটির পুরো মুখটা আগে দেখেনি সাহেব, এবার দেখে প্রায় আঁতকে উঠল। তার মুখের একটা দিকে অনেকগুলো কালো কালো ছাপ, তারই মধ্যে দগদগ করছে কয়েকটি ক্ষত, আর সেখান থেকে গড়িয়ে পড়ছে বীভৎস রস। সে এক দৃশ্য, সেদিকে তাকালেই ঘেন্নায় চোখ ঘুরিয়ে নিতে হয়। অথচ আশ্চর্য ব্যাপার, তার অন্য গালটি অক্ষত, মসৃণ, একটুও দাগ টাগ নেই। মনে হয় যেন একটি রমণীর 2টি মুখ।
কিছুটা সামলে নিয়ে সে জিজ্ঞেস করল, ওগুলো আগুনের ছাপ তাই না? জি হুজুর। ওটা কি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, নাকি কিছু বদমাশ তোমাকে আগুনে ফুরিয়ে মেরে ফেলতে চেয়েছিল? আমার এই দশার জন্য দায়ী ভগবান হুজুর। আগুন আমি নিজেই লাগিয়েছি, তবু যে আমি বেঁচে উঠলাম সেটা নিশ্চয়ই ভগবানের শাস্তি। পুয়ার গড, তাকে নিজের খাদে কত রকমই দায়িত্ব নিতে হয়। তুমি আমার দিকে পাথর কেন ছুঁড়লে? আমাকে মেরে ফেলার জন্য? না সাহেব, আমার হাতের টিপ খুব ভালো। আমি আম গাছের উঁচু ডালে ঢিল মেরে আম পাড়তে পারি। আমি তো ইচ্ছে করেই আপনার তাঁবুর দিকে পাথর ছুঁড়িনি। আপনার শরীরে যাতে একটু আঘাত না লাগে। তুমি প্রস্তর খণ্ড ছুঁড়েছ, অথচ আমাকে তুমি আঘাত দিতে চাওনি। এর মর্ম তো আমি বুঝতেই পারছি না। তুমি কেন পাথর ছুঁড়লে, হ্যাঁ? সেটা আমাকে বুঝিয়ে বলো। মেয়েটি এখন অনেকটা সতেজ হয়ে উঠেছে, তার গলা আর ভয় কাঁপছে না। সে বলল, হুজুর, আমি ওই কাণ্ডটা করেছি যাতে অনেক লোক সেটা দেখে আর অনেকেই বোঝে যে দোষটা আমারই। আপনার পুলিশ তখনই আমাকে ধরে মারধর শুরু করে, আর যদি একেবারে মেরে ফেলে তাহলে তো সব ল্যাঠা চুকেই গেল। আর যদি একেবারে না মেরে জেলখানায় ভরে দেয় সেটাও আমার পক্ষে ভালো। স্ট্রেঞ্জ, এইরকম ঘটনার কথা আমি আগে কখনো শুনিনি। তুমি কোনো দোষ করনি, তবু তুমি মরতে চাও? ভাই, কেন? এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অর্থই নেই হুজুর, কোনো স্থানও নেই। আমার পক্ষে এখন মরে যাওয়াই ঠিক। আমি একবার আত্মহত্যা করতে চেয়েছি, কিন্তু তবু বেঁচে গেছি। আবার আত্মহত্যা করার সাহসও আমার নেই, তাই চেয়েছিলাম অন্য কেউ আমাকে মেরে ফেলুক। ওসব কথা পরে হবে। এখন তোমার পরিচয় বলো। কি নাম তোমার? কোথায় বাড়ি? আমার নাম আলেয়া মণি। আমার জন্ম নকরি ছকরি গাঁয়ে। আলিয়া মণি? হে আবার কেমন নাম? তুমি বুঝি মুসলমান? না না হুজুর, আমরা হিন্দু। তবে আমার বাবা ওই নামেই আমাকে ডাকেন, তাতে নাকি কিছু সুবিধা পাওয়া যায়। আলিয়া কথাটার মানে কি জানো? বোধহয় ঠিক জানি না, তবে শুনেছি বড় বড় খালবিলে সন্ধ্যার সময় হঠাৎ দপ করে একটা আগুন জ্বলে ওঠে, খুব বড় একটা মশালের মতন আগুন। সেটা লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক যায়। অনেকের মনে হয় সেই আগুন ঠিক একটা মেয়ের মতন, কিংবা পেতনিও হতে পারে। কেউ যদি সেই আলেয়ার খুব কাছে যায় কিংবা তাকে ধরতে চায়, তাহলে তাকে নাকি আলেয়া নাকে দড়ি দিয়ে ঘোরায়, কখনো তাকে মেরেও ফেলে। সাহেব বলল, কি যেন একটা গ্যাসের ব্যাপার আছে। মেয়ে, তুমি যদি সত্যিকারের হালিয়া হও, আমাকে যেন নাকে দড়ি দিয়ে ঘুরিও না। এই সময় এক ভৃত্য একটা গামলা ভর্তি জল নিয়ে এলো, সঙ্গে একটা মাটির গেলাস। আলেয়া নিদারুণ তৃষ্ণার্তের মতন পর পর 6 গেলাস জল খেয়ে ফেলল। সাহেবের হাতের চুরুটটা নিভে গেছে। সে টেবিলের তলা থেকে একটা পাটকাঠি তুলে নিয়ে চেঁচিয়ে বলল, ওরে, খেয়ে আসিস রে, আমার এটা ঝেলে দে। চুরুট ধরাবার পর 2 বার আরামে টান দিলেন সাহেব। তারপর বলল, এবার সত্যি করে বলো, তুমি কেন মরতে চাও? আলেয়া নামে মেয়েটি একটু থেমে থেমে বলতে লাগলো, হুজুর, আমার বাবাকে আমরা খুব ভালোবাসি। আমার বাবার মতন এমন ভালো মানুষ হয় না। আমরা গরিব, কিন্তু বাবা আমাদের সব সময় আগলে রেখেছেন, আমাদের কোনো আঘাত পেতে দেননি। আমার আগের বোনদের বিয়ে দিয়েছেন বাবা যথাসাধ্য খরচ করে। এরপর আমার বিয়ের ব্যবস্থা করতে পারলেই তিনি নিশ্চিন্ত হতেন। কিন্তু তার হাতে আর টাকা পয়সা নেই, কোনো রোজগারও হয় না। আমার গালের এইসব দাগ লাগার আগেও আমি তো সুন্দরী ছিলাম না। আমাকে কেউ বিয়ে করার কথা বললে কিছু কিছু পাত্রপক্ষ 2-3 গুণ পণের টাকা হাঁকে। কয়েকটা
বুড়ো দোজবরে বা তেজবরে বিয়ে করতে রাজি আছে, কারণ সেটাই তাদের ব্যবসা। তারা একটার পর একটা বিয়ে করে আমার বাবার মতন অসহায় বামুনদের ধর্মটা কোনো রকমে বাঁচিয়ে দেয়। তারপর সেই বউকে ফেলে রেখে গয়না গাঁটি জিনিসপত্র যা পারে হাতিয়ে নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়, আর কোনো দিন তাদের সঙ্গে দেখা হয় না। এদের শাস্তি দেবার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এদের শাস্তি দেবার জন্য নতুন আইন আনা হয়েছে, কিন্তু আইনের হাত তো গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছয় না। তারা এই আইনের কথা হয়তো জানেও না, মানেও না। আমার বয়স বেড়ে যাচ্ছে, গ্রামের বুড়ো বুড়ো লোকেরা দাঁত খিঁচোচ্ছে আমার বাবার দিকে। এরপর তারা ধোপা নাপিত বন্ধ করে দেবে। শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে ওই রকম এক তেজবরের সঙ্গেই আমার বিয়ের ব্যবস্থা করে ফেলেছে। তার বয়স আমার বয়সের দ্বিগুণেরও বেশি। আপনি বলুন হুজুর, আমি কি সারা জীবনে এই শাস্তি মেনে নিতে পারি? আমার প্রতিবাদ করারও শক্তি নেই। এখন যদি আমি নিঃশব্দে সরে পড়ি, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? রাগে সাহেবের মুখ রক্তিম হয়ে এলো। সে বলল, নাও, কিছুই সমাধান হবে না। আমাদের সরকারের এই নীতি যে কেউ যদি সত্যি কোনো বড় অপরাধ করে থাকে তাকে কঠিন শাস্তি দিতেই হবে, আর অন্য কেউ যদি কারোর নামে মিথ্যে মামলা সাজায় আমরা সব শক্তি দিয়ে তাকে বাঁচাবো। আর যে গীত হঠাৎ মিথ্যে মামলা সাজায় তাকে খুঁজে এনে আমার হাবশি ভৃত্যদের দিকে ছুড়ে দেব। তারা সব কজনাই এক একটা হুপসি বাঘ। ওরা সবাই মিলে ওই শালার পিছনে লাথি মেরে মেরে ওকে শেষ করে দেবে। তোমাদের মৃত্যুরও কি একটা একটা গৌড আছে না? কি যেন তার নাম? জুমো না কি যেন? I don't remember now, but তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তুমি সরাসরি তার কাছে না গিয়ে আমার কাছে এসেছো। এখন আর তোমার মরে যাবার কোনো উপায় নেই। ব্রিটিশ রাজ কোনো দেবতা বা দানবকে গ্রাহ্য করে না। আমরা এই ভারতে প্রতিষ্ঠিত করতে চাইছি রুল অফ ল। সেটা যে কী বস্তু এখন তুমি বুঝবে না, এক সময় আমি বুঝিয়ে দেব। তুমি কোথায় থাকো? আলিয়া বিমূঢ়ের মতন তাকিয়ে থাকলো সাহেবের দিকে। তারপর বলল, তা তো জানি না। যদি এখানেই মাটিতে শুয়ে থাকি। নো নো নো, তুমি পারো না তা। সরকারি কাজে কিছু কিছু নিয়ম মেনে চলতে হয়। সরকারি অফিস ঘরে কোনো বাইরের মেয়ে এসে রাত কাটাবে, সেটা সরকারি নিয়মের মধ্যে পড়ে না। জায়গাটা সম্পর্কে প্রশ্নটা আসল নয়। তুমি এই বাড়িতে রাত্রি যাপন করলে তোমাদের হিন্দু সমাজ শোরগোল ফাঁকাবে না? একটুক্ষণ সাহেবের দিকে তাকিয়ে থেকে সে বলল, তাহলেই বুঝুন হুজুর, আমি মরে গেলেই আর এইসব সমস্যা তো থাকবে না। আমাকে দয়া করুন হুজুর, আমাকে দয়া করুন, আমাকে মরতে দিন। গণেশ, গণেশ! ওই নামের ব্যক্তিটিও এখানকার একজন কর্মচারী। কাছেই ছিল, দৌড়ে এসে হাত জোর করে দাঁড়ালো। তুই তো হিন্দু, তাই না? ছিলাম খোদাবান্ধ। এক এক মুসলমান মেয়েকে শাদি করার পর আমিও পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি। উত্তম কথা। তোমার নাম এখনো কি করে গণেশ তাহলে? না হুজুর, আমার নাম এখন ইমতিয়াজ হয়েছে। তবুও সবাই আমাকে গনসা গনসা বলে ডাকে। তোমার বউয়ের নাম কি? পূর্ণিমা? আমার তো মনে আছে। আগে খোদাবন্দ, সেটা ছিল আগের বউয়ের নাম। এখন এই বউয়ের নাম হয়েছে ফিরোজা। তুই তো বেশ এলেমধার লোক দেখছি। আগের বউকে বিদায় করে আরও একটা বউ পেয়ে গেছিস। এই অফিসে খেয়ে একজন হিন্দু কাজ করে না? হ্যাঁ স্যার, আছে একজন, তার নাম বাঁটকুল। ডাকবো তাকে? নাম শুনেই বোঝা যায় লোকটির চেহারা হবে ছোট, প্রায় বামনের মতন। তার কপালে তিলক কাটা। সাহেব জিজ্ঞেস করলো তাকে, তুই কি কাজ করিস রে? চেহারা অত ছোট হলেও তার গলার আওয়াজ বেশ মোটা। সে বলল, হুজুর, আমি রান্না করি।
কর্তারা যা খেতে চান আমি ঠিক রেঁধে দিতে পারি। আপনি শাম্মী কাবাব ভালোবাসেন, তারও ব্যবস্থা করে রেখেছি। থ্যাংক ইউ। তোর বউ আছে? বাটকুল কিছু উত্তর দেবার আগেই গনসা বলল, ওর বউ কিন্তু বেশ লম্বা। বেশ, তুই তো হিন্দু, কিছু পুজো আচ্চা করিস? কর্তা স্যার, আমি প্রতিদিন সকালে জনার্দনের পুজো না করে এক ফোঁটা জলও খাই না। আমার স্ত্রীও তাই। জনার্দন? আগে তো এর কখনো নাম শুনিনি। এ কি নতুন দেবতা? তখন 3-4 জন মিলে একসঙ্গে জনার্দন বিষয়ে বোঝাবার চেষ্টা করল। সাহেব হাত তুলে সকলকে থামিয়ে দিয়ে শুধু গণেশকেই বলল, হাই, তুই না মুসলমান হয়েছিস? এখন আর এই সব ব্যাপারে তোর কথা বলার অধিকার নেই। ঝাক, ওই নিয়ে এখন মাথা ঘামাবার সময় নেই আমার। তবে এটা বোঝা গেল এই ভাটকুল আর তার পরিবার খাঁটি হিন্দু, সেটাই যথেষ্ট। ওরে ভাটকুল, এই যে মেয়েটিকে দেখছিস, একে তোর কোয়ার্টারে আশ্রয় দিতে পারবি? ও তোর বউয়ের পাশে থাকবে। কেন পারবো না হুজুর, এটাই তো আমাদের ধর্ম। আমার বউ আর উনি এক বিছানায় শোবেন, আর আমি মাটিতে চাদর পেতে। সাহেব তার জেব থেকে 2টি মুদ্রা বার করে বলল, হে নে, তোর খাই খরচা। তবে সব সময় এর ওপর নজর রাখবি। যদি মনে হয় এর মাথায় কিছু পাগলামি ঢুকেছে, ওর যদি ফালাবার চেষ্টা করে, সবাই মিলে ওকে ধরে ফেলবি। যা, ওকে নিয়ে যা। আলেয়া এগিয়ে এসে সাহেবের 2 পা ছুঁয়ে প্রণাম করল। তারপর লক্ষ্মী মেয়ের মতন বাটকুলের সঙ্গে বেরিয়ে গেল ঘর থেকে। সাহেব আবার আরাম করে চুরুট ফুঁকতে লাগল। সেই ঘরটার পিছনে একটা লম্বা অলিন্দ। সেখানে হাঁটতে হাঁটতে একসময় একজনকে দেখা গেল, সাধারণ মেয়েদের চেয়ে একটু লম্বা মতন, মাথায় আধঘোমটা। তার কাছে গিয়ে বাটকুল বলল, টুনি, একে তোর কাছে রাখ, পরে এসে সব বলবো। এখন আমাকে সাহেবের কাছে থাকতেই হবে। সাহেবের খাওয়া দাওয়া মিটলে আমি আসছি। সে দৌড়ে ফিরে গেল। বাটকুলের বউ হাসি মুখে কয়েক মুহূর্ত চেয়ে রইল। তারপর সে আলেয়ার থুতনিতে হাত দিয়ে বলল, তুই কবে থেকে আলেয়া হলি? আমি আড়াল থেকে সব শুনেছি। তুই তো আমাদের সেই নারী। কত ছোট বয়স থেকে তোকে দেখেছি। এখন তুই অন্যরকম সাজ করেছিস। আমি মাঝে মাঝে নারীর বদলে তোকে নেড়ি বলে খ্যাপাতাম। নারী বিস্ফারিত চোখে চেয়ে রইল টুনির দিকে। টুনি বলল, আমিও তো ওই পাঞ্জাবি বাবুর হাভেলিতে অনেক দিন কাটিয়েছি। প্রত্যেক দিনই ভাবতাম কবে আমার মরণ হবে। উফ, সেই সব দিন। তোর মতন একটা বাচ্চা মেয়েকে দেখেও আমার খুব কষ্ট হতো। এখন আমার স্বামী, ওই যে সবাই যাকে বাটকুল বলে, সে আমাকে বিয়ে করতে চাইল বলেই তো আমি বেঁচে গেলাম। মানুষটার শরীর ছোট, কিন্তু হৃদয়টা মস্ত বড়। আমি এখন বেশ সুখেই আছি রে, ভালো আছি। তুইও ওখান থেকে পালিয়ে এসেছিস, বেশ করেছিস। তা তুই কি করে পালালি রে? নারী জড়িয়ে ধরল টুনিকে। তারপর ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগলো, দিদি তুমি আমাকে বাঁচাও, আমি আর পারছি না। টুনি তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই আমার কাছে এসেছিস, এখন আমি দেখব কোন বাপের বেটা তোর গায়ে হাত দিতে পারে। চল ঘরে চল, সেখানে গিয়ে সব কথা শুনব। এই লঞ্চটা কোথায় কোন দিকে যাচ্ছে মানিক তা জানে না, জানার চেষ্টা তো করেওনি, কারণ তখন তো সে চিন্তাও করেনি যে এইভাবে পালাবে। এরপর কি হবে? সে একটা তাড়া খাওয়া ইঁদুরের মতন অন্ধকারে লুকিয়ে বসে আছে। কতক্ষণ বা কদিন এখানে থাকতে হবে তাও সে জানে না। অনবরত তার মুখে এসে পড়ছে মাকড়সার জাল। লঞ্চটা একটানা চলছে না, মাঝে মাঝে থামছে। কিছু যাত্রী ওঠানামা করছে, তাও সে টের পায়। দুবদাব শব্দ হয় তার মাথার ওপরে সিঁড়িতে। এইরকম কোনো জায়গায় তার নেমে পড়ারও সাহস নেই। ধরা পড়ে গেলে প্রথমেই ওরা ওকে খুব মারবে। অনেকক্ষণ অন্ধকারে বসে থাকলে একসময় চোখ সয়ে যায়। তখন অন্ধকারের মধ্যেও দেখা যায় কিছু কিছু। মানিক একসময় দেখতে পেল অস্পষ্টভাবে অন্য কোণটায় পড়ে আছে এক রমণীর দেহ। কোনো সাড়া শব্দ নেই। স্ত্রীলোকটি হয় গভীরভাবে ঘুমন্ত অথবা অজ্ঞান হয়ে পড়ে আছে। সেদিকে একদৃষ্টে তাকিয়েই রইল মানিক। কিছুটা সময় কেটে গেল। তার কৌতূহল ক্রমশ বাড়তে লাগল। কোনো অনাত্মীয়
অচেনা মহিলার গা ছোঁয়া যে উচিত নয়, এই ধরনের শিক্ষা নিয়েই সে বড় হয়েছে। সে কিছুটা এগিয়ে এলো, তারপরেই দেখল সে মেয়েটির একটা হাত পড়ে রয়েছে খানিকটা দূরে শরীর থেকে বিচ্যুত হয়ে। এবার সে সেটা ছুঁয়েই বুঝতে পারল সেটা রক্ত মাংসের নয়, মাটির। এবার সে উল্টে দিল সেই মূর্তিটিকে। হ্যাঁ, কোনো দেবদেবীর পূর্ণাঙ্গ মূর্তি। অনেক জায়গায় ভেঙে গেছে, সাজগোজের শাড়িটাও নেই। তাহলে কোনো দেবীই তো, সরস্বতী বা লক্ষ্মী হতে পারে। গলায় একটা শুকনো ফুলের মালা, খুব সম্ভবত এর পুজো আগেই হয়ে গেছে। তারপর মূর্তিটাকে এই নদীতে বিসর্জন না দিয়ে কেন যে এই আবর্জনার মধ্যে ফেলে রাখা হয়েছে তাকে জানে। খুব বিপদের সময় মানুষ এমন দু একটা কাজ করে বসে যার কোনো যুক্তি নেই। মানিক মূর্তির পা দুটো চেপে ধরে বলতে লাগলো, মা, তুমি আমায় রক্ষা করো মা। আমার খালি মনে হচ্ছে মৃত্যু আমার দিকে ধেয়ে আসছে। আমি কিছুতেই মরতে চাই না মা। আমি তোমার দাসানুদাস, সারা জীবন তোমার সেবা করে যাবো। আমায় রক্ষা করো মা। বারবার এই কথাই বলতে লাগলো মানিক। সে কি জানে না যে মাটির মূর্তির সঙ্গে কথা বলাও এক ধরনের পাগলামি? ওই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়ে ওই মূর্তির পায়ের কাছেই মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল। বেশিক্ষণের জন্য নয়, এর মধ্যেই একটা স্বপ্ন দেখল একটা হাঁস উড়তে উড়তে তার মাথার চারপাশে ঘুরছে, আর কে যেন তার নাম ধরে ডাকছে। এরই মধ্যে তার মনে হলো হাঁসটাই বাস্তব আর তার নাম ধরে ডাকাটাই স্বপ্ন। একই রকম সময়ে স্বপ্ন আর বাস্তব নিয়ে বেশ সংশয় পড়তে হয়। একটু পরে সে পুরোপুরি চোখ মেলে শুনতে পেল সত্যি কেউ ডাকছে তাকে, তবে নাম ধরে নয়। বলছে, এই এই বেরিয়ে আয়, শিগগির বেরিয়ে আয়, নইলে বল্লমের খোঁচা খাবি। মানিক জানে এই রকম জায়গায় তার বীরত্ব দেখাবার কোনো উপায় নেই, বরং তার দুর্বলতা দেখালে কারোর কাছ থেকে হয়তো একটু দয়া পেতে পারে। সে হামাগুড়ি দিয়ে চলে এলো সামনে। সেখানে দাঁড়িয়ে আছে একজন বল্লমধারী মানুষ, পরনে একটা লুঙ্গি আর খালি গা, মধ্যবয়সী। সে বলল, কি রে গাইয়া ভূত, তুই ওইখানে লুকায় লুকায় কি ভেবেছিলি বেঁচে থাকবি? উপরের দিকে দুইটা সিঁড়ির মাঝখানে যেটুকু ফাঁক, সেইখান দিয়ে ভালো করে কিছু দেখা না গেলেও শব্দ শোনা যায়। তুই নাক ডাকছিলি। হ্যাঁ, আমি নাক ডাকছিলাম? না তো, আমি তো কোনোদিন নাক ডাকি না। তো নাক ডাকে কি না তা তুই কি করে জানবি? হ্যাঁ, যার নাক ডাকে সে নিজে কখনো শুনতে পায় না। তোর নাক ডাকা শুনে বুঝলুম তুই চোর টোর কিচ্ছু না। কোনো চোর চুরি করতে এলে আবার ঘুমোয় না কি নাক ডাকিয়ে? উঠে আয়, চল আমার সঙ্গে। ধরা পড়ার চেয়েও তার নাক ডাকার কথা শুনেই সে বেশি মর্মাহত হয়ে পড়ল। লোকটি তাকে একটা ঘরে নিয়ে এলো। ভেতরে ঢুকে সেই দরজার ছিটকিনি আর খিল দুটোই লাগিয়ে দিল। একটা নেয়ারের খাটে চাদর বালিশ পাতা বিছানা ছাড়া ঘরে আর কোনো আসবাবপত্র নেই। সেই খাটের নিচ থেকে সে বার করলো একটা দিশি মদের বোতল, আর তার সাথে নোংরা মতন একটা কাচের গেলাস। সেই গেলাসে প্রায় অর্ধেকটা মদ ঢেলে চুমুক দেবার আগে বলল, কিরে, খাবি নাকি? না না, আমি খাই না। খাই না মানে কি, কখনো খাসনি? এখনো পর্যন্ত চুমুক দিইনি। সেটা এমন কিছু গুণের কথা নয়। আমার নাম সুলতান, আমি একটা পাক্কা মাতাল। তবু এই কোম্পানি আমাকে চাকরিতে কেন রেখেছে জানিস? আমার মতন পাখি মারতে আর কেউ পারে না। আজই দুটো বনমুরগা মেরে এনেছি। যাক সেসব কথা। তা তুই সিঁড়ির নিচে লুকিয়ে বসেছিলি কেন? আমার টিকিট নাই, টিকিট কাটার পয়সাও ছিল না। আহা মুখ কোথাকার! টিকিট ছাড়াই এই জাহাজে উঠতে পেরেছিস, কিন্তু নামার সময় তো আর টিকিট দেখাতে লাগে না। মাঝ সমুদ্র থেকে কেউ তো আর উঠবে না। তোর টিকিট কাটার পয়সা নেই, তাহলে যেখানে যাচ্ছিস সেখানে তোর মাসি পিসি কেউ আছে? না, কেউ নাই। আমরা শেষ পর্যন্ত কোথায় যাব? গিলাসের পানিও দু চুমুকে শেষ করে আবার খানিকটা ঢেলে সুলতান বলল, এবারে কোথায় আমরা সবাই নামবো? মনে কর একটা বিরাট চেহারার জন্তু এক জায়গায় মাটিতে শুয়ে আছে, মনে হয় ঘুমন্ত। কোনো মানুষ যদি তার কাছাকাছি এসে পড়ে, তখনই একটা লম্বা জিভ বার করে সেই মানুষটাকে মুখের মধ্যে টেনে নেয়। টিকটিকিরা যেমনভাবে পোকামাকড় ধরে,
ও আবার ঘুমোবার ভান করে থাকে। সেই জন্তুটার নাম জানিস? তার নাম কলকাতা, শহর কলকাতা। হ্যাঁ, আমরা কলকাতায় যাচ্ছি? ওরে বাবা রে! আরও একটা মজার কথা শুনবি? আমি এমনও মানুষ দেখেছি যারা ইচ্ছে করে ওই জন্তুটার পেটের মধ্যে ঢুকতে চায়, তারপর হাত জোর করে কাকুতি মিনতি করে, ওর পেটের মধ্যে গিয়ে আর ফিরে আসতে চায় না। ওস্তাদ, তুমি কি সত্যি বলছো যে আমরা কলকাতায় যাচ্ছি? সত্যি? সত্যি ছাড়া তোকে কি আমি মিথ্যে কথা বলবো? হ্যাঁ গুয়োর বেটা, তুই কোথায় যেতে চাইছিলি? বড়জোর ওই বাগেরহাট কিংবা যশোর। কলকাতা তো আমার স্বপ্ন, কিন্তু এখন সেখানে যাবার মতন রেস্তই নেই। ওখানে গিয়ে আমি না খেয়ে কি মরবো? এই শহরের একটা মাত্র গুণ, সেখানে কেউ না খেয়ে মরে না। ওখানে একটা এলাকার নাম জানিস? চোর বাজার। না না না, চোর বাগান। তুই এর নাম কি শুনেছিস আগে? শুনিস নাই? ওখানকার মানুষই এই নাম রেখেছে। লোককে জিজ্ঞেস করে যখন পৌঁছবি সেখানে, খোঁজ করবি মল্লিক বাড়ি কোথায়। ব্যাস, শুধু এই দুটো নাম মনে রাখবি, চোর বাগান আর মল্লিক বাড়ি। তা তোকে আমি আমার ঘরে কেন ডেকে আনলাম জানিস? না, আমি তো জানি না, কিন্তু আপনি আমার যা উপকার করলেন। ওহো, উপকার করার জন্য তো তোকে আনিনি। উফ, কি জন্য যেন ডেকে আনলাম, কি যে একটা মতলব ছিল। এই হয়েছে এক জ্বালা। ঠিক আছে ঠিক আছে, যা, কিংবা এখানেই বসে থাক। কলকাতার জাহাজ ঘাটায় পৌঁছে যাব একটু পরেই। একসময় ঘটাং ঘটাং শব্দ শুরু হয়ে গেল। সুলতান টলমলে পায়ে বেরিয়ে গেল, আবার প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এসে বলল, এই, জাহাজ থামলেই তুই আগ বাড়িয়ে নামতে যাস না, একটু অপেক্ষা করবি। তারপর গেটের কাছে যাত্রীদের ভিড় জমে গেলে তার মধ্যে মিশে যাবি। কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না। যদি বা কেউ করে, আমার নাম খবরদার উচ্চারণ করবি না। ভিড়ের মধ্যে মিশে লঞ্চ থেকে নামার সময় মানিক কোনো বাধাই পেল না। কলকাতার মাটিতে পা দিতে পেরেছে। তার একটা অনুভূতি ধকধক করছে বুকের মধ্যে। এই কলকাতায় সে কতবার আসতে চেয়েছিল, কিন্তু বাবা কিছুতেই রাজি হয়নি। এখন সহায় সম্বলহীন অবস্থায় সেখানে গিয়ে সে বাঁচবে কি করে? সে মন্ত্র পড়ার মতন মনে মনে জপ করে যাচ্ছে চোর বাগান আর মল্লিক বাড়ি। এই বন্দর এলাকাটা বেশ ছোটোখাটো। কলকাতার মতন এক বিশাল শহরের এটাই প্রবেশদ্বার, এটা মন মানতে চায় না। আসলে সেই প্রবেশদ্বার এখান থেকে অনেকটা দূরে। এটা নৌকো, ছোট ছোট লঞ্চ আর স্টিমারের জন্য। বন্দর এলাকার বাইরে এসে একজন লম্বা চওড়া মানুষকে সে জিজ্ঞেস করল, দাদা, এখানে চোরবাগান কোন পথ দিয়ে যেতে পারবো বলবেন একটু? কি চোরবাগান? সে আবার কোথায়? লোকটি আবার চায়ের দোকানের মালিকটিকে বলল, ও দাদা, চোরবাগান বলে কিছু আছে নাকি? বাপের জন্মে তো এর নাম শুনিনি। তারপরে দুজনেই হাসতে লাগলো। মানিক ভয় পেয়ে গিয়ে ভাবল, এই রে, নামটা সে ভুল করে ফেললো নাকি? চোর বাগান না চোর বাজার, নাকি চোর গঙ্গা? আরও দুজনকে জিজ্ঞেস করে সে প্রায় একই উত্তর পেল। নৈরাশ্য এসে ভর করল মানিকের মাথায়। এই কলকাতা তাকে চিবিয়ে খেয়ে ফেলবে নাকি? মানিকদের গ্রামে জমিদারদের বাড়িটাই একমাত্র পাকা বাড়ি। কাছাকাছি অন্য অনেক গ্রামেই পাকা বাড়ির সংখ্যা অনেক কম। আর এখানে পরপর দোতলা তিনতলা বাড়ি, একেবারে ঘেঁষা ঘেঁষি। রাস্তাটাও বেশ চওড়া। এইরকম রাস্তায় যে জীবনে প্রথমবার হাঁটে তখন তার মনে যে আন্দোলন হয় তা বোঝা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। এই রাস্তার দুপাশে কোনো কোনো বাড়িতে আছে দোকান ঘর, আর একটা টিনের পাতে লেখা আছে সেই দোকানের নাম আর রাস্তার নাম। সেগুলো মানিক পড়তে পড়তে যাচ্ছে, আর খিদেও বেড়ে যাচ্ছে। এই কদিন কুলিগিরি করে সে কয়েকটা পয়সা জমিয়েছিল, তাও ফেলে এসেছে তার আস্তানায়। এর জন্য মানিক আফসোসের আগুনে এতই দগ্ধ হতে লাগলো যে তার নিজেরই ইচ্ছে হলো নিজের গালে চড় মারতে। একটা দোকানের ওপরের টিনের পাতটা দেখে সে থেমে গেল। তারামা দশকর্মা ভাণ্ডার, মালিক অশোক পেদ্দার, চোরবাগান রাস্তা। সত্যি তো,
চোরবাগান লেখা আছে কিনা তা দেখার জন্য সে ছুটে গেল সেই দোকানটার কাছে। না, তার চোখ খারাপ হয়নি, দূর থেকে সে ঠিকই দেখেছে। এরপরে সে আরও দেখল 3টি দোকানের মাথাতেও লেখা আছে ওই ঠিকানা। এরপর মল্লিক বাড়ি পেতে কোনো অসুবিধে হলো না। অবশ্য মল্লিক বাড়ির নিছক বাড়ি তো নয়, এক বিশাল প্রাসাদ। সেই প্রাসাদ এতই সুন্দর যে মনে হয় স্বপ্নের স্বর্গের বাড়ি। সামনে একটি পরিচ্ছন্ন বাগান, একপাশে দাঁড়িয়ে আছে কয়েকটা ঘোড়ায় টানা গাড়ি। সুলতান তাকে এখানে কেন আসতে বলেছে? এমন বাড়ি, এমন বাগান, তা মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখা যায়, কিন্তু তাতে তো পেটের খিদে মেটে না। একটু পরেই সে শুনতে পেল সেই প্রাসাদের পেছন দিকে কিসের যেন গোলমাল হচ্ছে, অনেক মানুষের গলার আওয়াজ। মানিক দ্রুত পায়ে চলে গেল সেই দিকে। সেইখানে সে দেখল বহু মানুষ লাইন করে দাঁড়িয়ে আছে। কারোর অঙ্গে একটি নেংটি ছাড়া আর কিচ্ছু নেই, কেউ আবার গায়ে কম্বল জড়িয়ে আছে, কারোর পা খোঁড়া। এরা সমাজের একেবারেই নিচু তলার মানুষ। অবশ্য ভদ্রলোকদের মতন জামাকাপড় পরা মানুষও আছে কিছু। মানিক এই লাইনের সামনের দিকে কি আছে তা দেখার জন্য এগোতেই কিছু লোক রই রই করে উঠল এবং কুৎসিত গালি দিতে লাগল। লাইন ভেঙে 2জন লোক মানিকের গলায় ধাক্কা দিতে দিতে ফেলে দিল মাটিতে। কিন্তু মানিক যে কী দোষ করেছে তা সে নিজেই বুঝতে পারল না। সেই 2জন লোক তার পা ধরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে এলো একেবারে লাইনের পিছন দিকে। তারপর একজন তাকে একটা লাথি মেরে বলল, শালা, ফের যদি চোরামি করতে যাস না, তোর মাজা ভেঙে দেব। মানিক উঠে দাঁড়ালো। বাঙালিদের এরকম একের পর এক দাঁড়াতে তো সে আগে কখনো দেখেনি। তারা তো একসঙ্গে কয়েকজন এলে নিজেদের মধ্যেই চিলুবিলু শুরু করে দেয়। তার ঠিক সামনের লোকটি বোধহয় কোনো সাধু দলের লোক, মাথায় একটা গেরুয়া পট্টি বাঁধা। সে মুখ ফিরিয়ে বলল, বিল্লির বিল্লি, তুই আবার আমাদের ডিঙিয়ে নেপোর দই মেরে দিতে চাইছিলি? দাদা, আমায় ক্ষমা করুন, কিন্তু আমি তো আগে এখানে কখনো আসি নাই, বিশ্বাস করেন, আসি নাই। আমি এখনও জানি না যে এত মানুষ কেন এমনভাবে দাঁড়িয়ে আছে। আমাকে একটু সাহায্য করেন দাদা। এবার লোকটি একটু নরম হয়ে বলল, এখানে বিনি পয়সায় খিচুড়ি দেয়, তুই জানোস না? খিচুড়ি দেবে বিনা পয়সায়? কেন? তা জেনে তোর লাভ কি? তোর পেট ভরল কিনা সেটাই তো আসল কথা। এখানকার খিচুড়ির স্বাদও খুব ভালো, তবে এর মধ্যেও ঘাপলা আছে, দেখ কি হয়। লাইনটা এগোচ্ছে আস্তে আস্তে। একসময় মানিক দেখতে পেল একটা তারে ঘেরা ঘরের মধ্যে বসে 2জন লোক লাইনের লোকদের একটা করে চাকতি দিচ্ছে। সেটা পেয়েই লোকটি প্রায় লাফাতে লাফাতে চলে যাচ্ছে একদিকে। সেখানে অনেকে খেতে বসে গেছে। একটু পরেই আবার একটা শোরগোলে ভেঙে গেল সেই লাইন। মানিক আগের লোকটিকে জিজ্ঞেস করল, দাদা, এখন কি হলো? আজ আর হবে না, বাড়ি যা। কেন হবে না কেন? আমরা কি অন্যায় করেছি? এখানে যদি হাজার হাজার লোক এসে পড়ে, তাদের সবাইকে খাবার দেবার ব্যবস্থা কি সম্ভব? এই জন্য ঠিক 1200 লোককে খাবার দেবার ব্যবস্থা হয় রোজ। তার বেশি হয়ে গেলে বাকিরা পেটে কিল মেরে পড়ে থাকে, কিংবা বাড়ি গিয়ে খুঁত কুড়ো আছে কিনা দেখে। বাড়ি? মানিকের বাড়ি কোথায়? সে কোথায় বা যাবে? সে একটা দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়েই রইল। অন্যরা যা খাচ্ছে সেদিকে চোখ চলেই যাবে। একজন ক্ষুধার্ত মানুষ দেখছে অন্যদের পেট ভরে খাওয়ার দৃশ্য। এর চেয়ে হৃদয়হীন শাস্তি আর কি হতে পারে? সবাই খাবার শেষ করে উঠে গেল। মানিক তবু দাঁড়িয়েই রইল সেখানে। কোথায় সে যাবে তা এখনও ঠিক করতে পারেনি। একটু পরে এলো 2জন সাফাইওয়ালা। তারা এঁটো, কলাপাতা, শালপাতা, মাটির গেলাস এইসব পরিষ্কার করে ফেলবে আজ রাতেই। কাজ শুরুর আগে তারা 2জনে 2টো বিড়ি ধরে টানতে লাগলো। বয়স খুব বেশি নয়, 20 থেকে 30-এর মধ্যেই। তাদের একজনের চোখ পড়ল মানিকের দিকে। সে জিজ্ঞেস করল, কিরে, এখনো খাড়াইয়া আসস কেন? তুই বুঝি আজ খিচুড়ি পাস নাই? মানিক মাথা নাড়ল দুদিকে। সেই লোকটি বলল, আজ তো আর কিছু পাবিও না, যা বাড়ি যা। ভাই, এখানে কি প্রতিদিনই খিচুড়ি দেয়? সে বলল, প্রায় প্রতিদিনই বলা যায়। সপ্তাহে একদিন শুধু বন্ধ থাকে, শনিবার। সেদিন আমাকে ডিউটি থাকে না। আর যদি রোববার আসতে চাস, তাহলে সকাল 6টার মধ্যে আইসা লাইন দিবি। লোক দুটোর কথায় খোঁচাখুঁচি নেই।
বরং কিছুটা সহৃদয়তার আভাস আছে। তাই মানিক বলেই ফেলল, ভাইডি, আমার খুব ক্ষুধা পাইছে, পয়সা করিও নাই। আর কোনো বাড়িতে এইরকম বিনা পয়সায় কিছু খাদ্য দেয় কি? না, অন্তত আমরা তো শুনি নাই। তোর যদি এতই ক্ষুধা পেয়ে থাকে, তুই একটা কাম করতে পারিস। এইসব পাতগুলোতে দেখ, কেউ কেউ সবটা শেষ করতে পারে নাই, কিছুটা করে তো পড়েই থাকে। তুই সেইগুলো তুলে তুলে খা, তবু তো কিছুটা পেট ভরবে। অন্য লোকটি বলল, আরে ধাত, তুই ওকে কি পরামর্শ দিচ্ছিস? ওকে দেখলে তো বোধহয় একটা বিদেশি আর ভদ্রলোক। সেই খাবে ওই সব এটো পাতা। তার থেকে একটা কাজ করা যায়। ও যদি 2-3 ঘন্টা অপেক্ষা করে, আমরা সাফাইয়ের কাজ শেষ হলে ওকে আমার ঘরে নিয়ে যাব। আমার পিসি আমার জন্য তো ভাত রান্না করেই রাখে। আমরা 2 জনে মিলে ভাগাভাগি করে সেই ভাত খাবো। জানো দাদা, এক ক্ষুধার্তের সঙ্গে অন্ন ভাগাভাগি করে খেলে সেই অন্নের স্বাদও অনেক ভালো হইয়া যায়। আহা, যেন অমৃত। তখন প্রথম লোকটি বলল, আমরা সুদ্দূরেরও অধম। বামুন কায়তরা আমাকে শোয় না, ছায়া পড়লেও আমাকে দোষ। এই ভদ্রলোকটা কি তোর ভাগের অন্ন খাবে? এর কি জাত জিজ্ঞেস করছিস? জিজ্ঞেস করার আগেই মানিক এমন কিছু কথা বলল যা সচরাচর বাইরে বলে না। পেটের খিদে তাকে দার্শনিক করে তুলেছে। সে বলল, পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে কোন জাতের মানুষ সবচেয়ে বেশি? যারা দুবেলা খেতে পায় না, যারা গরিবদের কি কোনো জাত ধর্ম থাকে? তখন প্রথম লোকটি বলল, কস কি, গরিবদের জাত ধর্ম নাই? আছে, অবশ্যই আছে। আমাকে সুদ্দূর মুখধুররা জানেই না তারা হিন্দু কিনা। সারা জীবন যে বামুন কায়েতের লাথি আর সেটার বাড়ি খাইতে হইবে তা তারা জন্ম থেকেই জানে। এই তো গত শুক্রবার কি হইল জানেন? 332 জন সুদ্দূরে একসাথে গিয়া মুসলমান ধর্ম নিল। ওনাদের ধর্মে নাকি বামুন কায়েত নাই, সকলটি সমান। আরও কিছু লোক কেরেস্তান হয়ে গেল, ওনাদেরও নাকি বামুন কায়েত নাই। তাতেও হিন্দু বড় কতদের কোনো হেলদোল নাই। আমিও তো ভাবছি মুসলমান হইয়া যাব, আর কয়েকটা দিন দেহি। মানিক জানতই না যে সামান্য এক অশিক্ষিত সাফাইওয়ালা এমন বুঝিয়ে সুঝিয়ে কথা বলতে পারে। সে তো দেখেছে শূদ্ররা সবসময় মাথা নুইয়ে হাত জোড় করে থাকে। মানিক বলল, তোমাদের নাম কি ভাই? আমার নাম মানিক। আমার নাম উল্লু, আর ওর নাম ভুল্লু। কেমন, এ নাম তোমার পছন্দ হয়? মানিক বুঝতে পারল এই নাম ওই ছেলেটি এইক্ষণেই বাঁচল। আসল নাম ওরা জানাতে চায় না। সে বলল, নামের আবার পছন্দ অপছন্দ কি? কিছু একটা নাম ধরে ডাকতে ডাকতেই সেটা একসময় পাকা হয়ে যায়। যার নাম ভুল্লু সে বলল, আরে আর কখন কাম শুরু করবি? এরপর যে রাত ভোর হইয়া যাবে। মানিক, তুই বসে থাক, কাজ শেষ হলে তোকে আমার বাড়িতে নিয়ে যাব। মানিক কাছে এসে হাত জোর করে বলল, ওরে ভাইডি, তুমি যে আমাকে বললে তোমার বাড়ি নিয়ে যাবে, তোমার অন্ন আমাকে ভাগ করে খেতে দেবে, সেই জন্য আমি সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকতে পারি। কিন্তু এমন ক্ষুধা পাইছে যে বোধহয় এবার অজ্ঞান হইয়া যাব। 3-4 ঘন্টা পারবো না গো। আমি বরং এখন ইঁটো পাতায় যা পাই তাই খেয়ে নিই, তাতে যদি জানটা বাঁচে। উত্তরের অপেক্ষা না করেই সে ছুটে গেল সেই দিকে। এখানে সবাই কলা পাতায় খায়। কোনো কোনো পাতা একেবারে চেটে পুটে সাফ করা, কিছু পাতায় লেগে আছে সামান্য খিচুড়ি। পরিবেশনের সময় কিছুটা পড়েছে পাতার বাইরে ঘাসের ওপর। মানিক হাঁটু গেড়ে বসে সেই খিচুড়ি তুলে তুলে খেতে লাগলো। কুকুর, বিড়াল, কাউয়ারা চেল্লামেল্লি করছে খানিকটা দূরে। একজন মানুষকে তাদের এঁটো কাটার ভাগ বসাতে আগে কখনো দেখেনি। ওখানে খাদ্য বেশি আছে ভেবে তারা এগিয়ে আসতে লাগলো এদিকে। কুকুরটা হিংস্রভাবে দাঁত খিঁচিয়ে ভয় দেখাতে লাগলো মানিককে। আর বিড়াল দেখানোর ধার ধারে না। সে সরাসরি মানিকে সংগ্রহ করা কিছু খিচুড়িতেই মুখ দিয়ে চাটতে লাগলো। আর কয়েকটা কাক ওদের মাঝখানে ঢুকে পড়ার সুযোগ খুঁজছে। মানিক এক হাতে কুকুরটাকে আটকে রেখে বিড়ালটাকে পা দিয়ে সরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে চায়, কিন্তু কুকুরটাকে আটকে রাখা সম্ভব হচ্ছে না। সে লাফিয়ে লাফিয়ে কাছে আসতে চাইছে, আর বিড়ালকে বারবার লাথি মারলেও সে সরছে না। আর কাকগুলো এর মধ্যে একবার করে ভাগ বসাতে পেরেছে। কিছুক্ষণ পর শেষ একটা গিরাস হাতে নিয়ে নিজে খেয়ে নেবার বদলে সে কুকুরটার দিকে তাকিয়ে বলল, তোর খিদে যেন আমার চেয়েও বেশি মনে লয়, তুই তবে এইটা খা। খানিকটা দূরে ঘাসের ওপরেই হাত পা ছুঁড়ে শুয়ে পড়ল মানিক। অনেকক্ষণ পর সে আকাশ দেখল।
সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে মনে পড়ে মহাশূন্যের কথা, যেন সেখানে সে হারিয়ে যাচ্ছে। আবার এও মনে হয় মহাশূন্যে হারিয়ে যাবার সঙ্গে নিজের বিছানায় শুয়েও হারিয়ে যাবার কি কোনো তফাৎ আছে? ছাদের পাঁচিলে বসে একটা কাক অনেকক্ষণ ধরে বিশ্রীভাবে ডেকে চলেছে। শুনতে শুনতে একসময় সারা শরীরে রাগ জ্বলে ওঠে। মানিক টেবিল ছেড়ে উঠে এসে কয়েকটা সিঁড়ি নিচে নামে। হুস হুস বলতে বলতে এগিয়ে যায় কাকটার দিকে। সে ভয় পায় না, গ্রাহ্যও করে না। মানিক একেবারে কাছে গেলে কাকটা উড়ে যায় বটে, কিন্তু যেন মানিককে উপহাস করার জন্যই সে সিঁড়িটাতে গিয়ে বসে। এই হচ্ছে শহুরে কাক। এদের চোখ দেখলেই বোঝা যায় এরা সবসময় কিছু না কিছু কুমতলব আঁটছে। এদের বুদ্ধিও বেশি, সাহসও বেশি। মানিক তাদের গ্রামে যেসব কাক দেখেছে তারা আকারে একটু বড় এবং একেবারে কুচকুচে কালো। শহুরে কাকেরা একটু ছোট, আর তাদের ঘাড়ের কাছে কিংবা পেটের নিচে এক এক সময় কিছুটা সাদা ছোপ দেখা যায়। এখানে চিলও অনেক। এইসব চিলেরা একসময় আকাশের এত উপরে উঠে যায় মনে হয় যেন একটা ফুটকির মতন, আবার হু হু করে খুব তাড়াতাড়ি নেমেও আসতে পারে। এই তো পরশুদিন বেশ সকালে মানিক ছাদে হাঁটছিল, আচমকা একটা চিল তার মাথায় ঠোক্কর দিল। মানুষকে আক্রমণ করে চিলের এত সাহস! কাছাকাছি ওদের বাসা, তার মধ্যে সদ্য ডিম ফোটা বাচ্চারা থাকলে মায়েরা অন্য কাউকে কাছে ঘেঁষতে দেয় না, কিন্তু এখানে তো সেরকম বাসা টাসা নেই। তবে ঘটনাটা শুনে ভোলা ডাক্তার বলেছিলেন, ঘর থেকে বেরোবার সময় হাতে একটা লাঠি রাখবি, আর একবার লাঠিটা মাথার ওপর ঘোরাবি, তাতেই আর চিল আসবে না। ছাদের ওপরে এই ঘরটায় মানিক এখন বন্দি। সে খাবার দাবার পেয়ে যায়, কিন্তু নিচে নামবার অনুমতি তার নেই। ছাদের দরজাটা ভিতর থেকে তালা বন্ধ থাকে। কখনো কখনো কেউ সেই তালা খুলে ছাদে আসে, তারা কেউ মানিকের সঙ্গে কথা বলে না। এই ঘরটায় আছে একটা চৌপাই আর একটা ছোট টেবিল আর চেয়ার। মানিককে সেই টেবিলে বসে সারাক্ষণ লেখাপড়া করতে হয়। অন্তত 3.5 মাসের আগে তার ছুটি নেই। লঞ্চঘাট থেকে বেরিয়ে মানিক 4-5 দিন কাটালো উদ্দেশ্যহীনভাবে। কুকুর বিড়াল ভিখিরিদের সঙ্গে মারামারি করে উচ্ছিষ্ট অন্যের ভাগ নেওয়া আর খোলা জায়গায় শুয়ে থাকা। যখন তখন বৃষ্টিতে ভেজার জন্য তার শরীর বেশ অসুস্থ হয়েছে, তা বেশ বুঝতে পারে মানিক। এখানে কিছু বাড়ির সামনে রোয়াক আছে, সেখানে কিছুক্ষণ বসলেই বাড়ির মালিক বেরিয়ে এসে রাঙা চোখে বলে, এই এই যা যা এখান থেকে যা, নইলে লাঠির বাড়ি খাবি, যত সব পাগল ছাগল। কিন্তু মানিক কি এইভাবে জীবন কাটাবে? এই শহর সম্পর্কে কত স্বপ্নই না দেখেছে সে। এখন সে ভাবছে কিভাবে এখান থেকে পালানো যায়। নৈরাশ্যে ভুগতে ভুগতেই মানিক এমন একটা জায়গায় চলে এসেছিল যেখানে মনে হয় আত্মহত্যাই একমাত্র মুক্তির পথ। একদিন সে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখল একটা বড় বাড়ি থেকে হুড়মুড় করে অনেক ছেলে বেরিয়ে আসছে। তাদের সবাই খাকি হাফ প্যান্ট আর সাদা হাফ শার্ট পরা। ওহো, এটা তো একটা স্কুল! কি সুন্দর দেখাচ্ছে ছেলেগুলোকে। উঁচু ক্লাসের কিছু ছেলে মানিকেরই সমবয়সী বলে মনে হলো। হঠাৎ মানিকের চোখে জল এসে গেল। মনে মনে হাহাকার করে বলতে লাগলো, হে ভগবান, আমি কেন এমন একটা স্কুলে পড়াশুনো করার সুযোগ পেলাম না? কি পাপ করেছি আমি? সেই দিনই বিকেলবেলা আবার হাঁটতে হাঁটতে মানিক দেখতে পেল কিছু কিছু দোকানের ঠিকানায় লেখা রামবাগান। সেটা দেখেই মানিকের মনে পড়ে গেল একটা নাম, ভোলা। গ্রামের মানুষের মধ্যে কখনো কলকাতার প্রসঙ্গ উঠলেই কেউ কেউ কলকাতা যে কত ভয়ঙ্কর জায়গা তা বোঝাবার জন্য বলে উঠত, কেন আমাদের ভোলা রামবাগানে এক বেশ্যার কাছে কেনা চাকরের মতন হয়ে আছে। অর্থাৎ কামরূপ কামাখ্যায় যেমন ডাকিনীরা পুরুষদের ইচ্ছে মতন ছাগল, কিরা, গরু বানিয়ে দেয়, সেই রকমই কলকাতার বেশ্যারা এক একজন পুরুষ মানুষকে গিলে খেয়ে নেয়। নইলে এত গুণবান জমিদারের ছেলে, তার ওই অবস্থা হবে কেন? নিজের বাপ মাকে সে ভুলে গেছে? কলকাতায় ডাক্তারি পড়তে গিয়ে সে আর ফিরলই না বাড়ি। ভোলার পুরো নামটা কি তাও জানে না মানিক। কতকাল আগে এই ঘটনাটা ঘটেছিল সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই। এরকম ঘটনা যদি সত্যিই হয়, তাহলেও কি তিনি এতদিন থাকবেন এই পল্লীতে? শুধু ডাক নাম জেনে একজন মানুষকে খুঁজে বার করা প্রায় অসম্ভবই বলে মনে হয়।
যদি কোনো ক্রমে তার সন্ধান পাওয়া যায়। এই ক্ষীণ আশায় ওই অঞ্চলেই মানিক 2 দিন ঘোরাঘুরি করল। ঝড় বাদলের রাতে একটা প্রদীপ শিখা অতি সাবধানে বাঁচিয়ে রাখার মতন এই আশা। দ্বিতীয় দিন সন্ধেবেলা সে দেখল একটা বাতি স্তম্ভের নিচে দাঁড়িয়ে কথা বলছে 3টে যুবক। তাদের পাশ দিয়ে যেতে যেতে মানিক শুনতে পেল ওরা কথার মধ্যে 2 বার উচ্চারণ করল ভোলা বাবা নামের কোনো মানুষের কথা। মানিকের মনে হলো এই ভোলা বাবা হয়তো অন্য লোক, তবু একবার যাচাই করে দেখা যেতে পারে। সে যুবকদের জিজ্ঞেস করল, দাদা, এই ভোলা বাবা কোথায় থাকেন? তার সঙ্গে কি একবার দেখা করা যায়? কেন দেখা করা যাবে না? ওই তো লোহার গেটওয়ালা বাড়িটার মধ্যেই ওর চেম্বার। হ্যাঁ, তিনি এই সময়ই বসেন। যাও, চলে যাও। সে বাড়ির ভিতর দিকে একটা লম্বা মতন ঘরে গোটা 5 বেঞ্চি পাতা, তাতে বসে আছে 8-10 জন স্ত্রীলোক, আর টেবিলটির ওই পাশে বসে আছেন এক জবরদস্ত পুরুষ। বেশ সুপুরুষ, লম্বা চওড়া চেহারা, গৌড় বর্ণ, মাথায় বাবরি চুল। তিনি পরে আছেন একটা গেরুয়া লুঙ্গি আর ওই রঙেরই একটা পিরান। তার মুখের রেখা দেখেই বোঝা যায় তিনি একজন অহংকারী দীপ্ত চেহারার পুরুষ। আর বেঞ্চিতে বসে আছে শুধু কয়েকজন স্ত্রীলোক। তাই মানিক সেখানে বসল না, দরজার কাছেই দাঁড়িয়ে রইল। ভোলা বাবা তখন কথা বলছেন একটি প্রায় মধ্যবয়সী স্ত্রীলোকের সঙ্গে। তার তেমন রূপ নেই, স্বাস্থ্য ভাঙা ভাঙা, মুখে মেচে তার দাগ। ভোলা বাবা বললেন, ওরে ননি, তুই আবার আমার কাছে টাকা চাইতে এসেছিস? আমি কি টাকার গাছ? তোকে বলেছি না, এখন থেকে রোজ কয়েকটা টাকা জমাবি, নইলে বুড়ি হবার পর বাঁচবি কি করে? আর কয়েক বছর পরই তো তোর কাছে আর খদ্দের আসবে না। তখন তোকে এই বাড়ি থেকে হটে যেতে হবে। তখন তোর কাছে যদি টাকার জোর থাকে তাহলে লোকে তোকে মান্নি করবে, আর টাকা না থাকলে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, কিংবা কোথাও দাসীমাদির কাজ করতে হবে। ননি নামের স্ত্রীলোকটি খুনখুনে গলায় বলতে লাগলো, হ্যাঁ দেবতা, তুমি আমাকে টাকা জমাতে বলেছিলে ঠিকই, কিন্তু সব টাকাই তো হরহরে নিয়ে নেয়। এই হরহরেটা আবার কে? মানুষ না কোনো জন্তু? মানুষ গো মানুষ। লোকে জানে সে আমার নৌকার, কিন্তু আসলে সেই যে আমার মালিক। প্রতিদিন আমি যা রোজগার করি তা সব নিয়ে নেয়। তারপর কি সব হিসেব নিকেশ করে আমাকে 2-5 টাকা ফেরত দেয়। কোনো দিন তো তাও দেয় না, চাইতে গেলে মারে। আসলে প্রতি মাসে তো বাড়িতে কিছু টাকা পাঠাই, সেটা এই মাসে পাঠাতে পারিনি। তুই বাড়িতে টাকা পাঠাস? তোর এক কাকা বলেছিল না যে তুই জীবনে আর কোনোদিন ওই বাড়ির ভিতরে পা দিতে পারবি না? তা তো বলেছিল ঠিকই, কিন্তু বাড়িতে আমার 2টো ভাই আছে যে স্কুলে লেখাপড়া করে, ওদের খরচের জন্য তো পাঠাতেই হয়। তা আমি তো শাসি হইয়া গেছি। তবু ওরা যদি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। কত টাকা পাঠাস? এই 30 টাকা মতন দেবতা। এই টাকা তোমাকে আমি শোধ করে দেব। আবার দেবতা বলছিস? আমি বলেছি না, আমি এসব দেবতা টেবতা কিচ্ছু নই। আমি একজন সাধারণ ডাক্তার। বাহাদুর, বাহাদুর। অমনি একটা জানালায় দেখা গেল একজন মানুষের মুখ। তুই হরহরে বলে কাউকে চিনিস? জরুর চিনি। ওর আর একটা নাম আছে রাম গোলাম। যেখান থেকে পারিস ওকে এখানে ধরে নিয়ে আয়, ঠিক 8 ঘন্টার মধ্যে। তারপর তিনি মানিককে দেখতে পেয়ে বললেন, এই ছোঁড়াটা আবার কোথা থেকে এলো? আগে তো দেখিনি তোকে। আয়, এদিকে আয়। মানিক গিয়ে টেবিলের কাছে দাঁড়ালো। তুই কে? হুজুর, আমার নাম মানিকচন্দ্র সীতারাম চৌধুরী। আমি জন্মেছি চিতলমারি গ্রামে। ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছেছি। তারপর মানে এখনো তো কিছু ঠিক নাই। তুই একটা গ্রাম থেকে এসে আমাদের ধন্য করেছিস তা তো বুঝলাম। তাই এখানে এসেছিস কি উদ্দেশ্যে? আমার কাছে কি তোর কিছু দেনা পাওনা আছে? আগে না হুজুর, আমার খুব লেখাপড়া শিখতে ইচ্ছে করে। এবছর ম্যাট্রিক পরীক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু এখানে তো আমার কেউ চেনা নাই যে আমাকে সাহায্য করবে। আপনি যদি দয়া করে কিছু সাহায্য করেন। গেট আউট! উনি লেখাপড়া করতে চান, তাতে আমাদের সাহায্য করতে হবে? মামা বাড়ির আবদার। এখানে আমরা অন্য সব কাজে ব্যস্ত। যা,
নিজের পথ দেখে নে, যা। হুসেন, হুসেন কোথায়? অমনি জানালার কাছে দেখা গেল একটা দাড়িওয়ালা মুখ। হুসেন, এই ছোঁড়াটাকে গলা ধাক্কা দিয়ে বড় রাস্তায় ফেলে দিয়ে আয়। এই ছোঁড়া জীবনে আর এই তল্লাটে আসবি না, শুনেছিস? তোর মুখ যাতে আমাকে দেখতে না হয়। মানিক ঘরের বাইরে যেতেই হুসেন এসে তার গলায় হাত দিল। তারপর ঠেলতে লাগলো নরমভাবে, যেন সে নিজে আর কোনো শাস্তি মানিককে দিতে চায় না। এই বাড়ি থেকে বড় রাস্তা খুব বেশি দূরে নয়। আসার সময় মানিক দেখেছে, কিন্তু হুসেন তাকে সেই পথে না নিয়ে চলল অলিগলি দিয়ে। সেখান দিয়ে প্রায় বড় রাস্তায় পা দেবার সময় দেখা গেল কে একজন চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে হুসেনকে, হাত নাড়তে নাড়তে দৌড়ে আসছে এদিকে। মানিক আর হুসেন থমকে দাঁড়ালো। কাছে এসে সেই লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, ডাক্তার সাহেব মদ বদলে ফেলেছেন, তোদের ফিরে যেতে বলেছেন। হুসেন মানিকের গলা থেকে হাত সরিয়ে নিল। তারপর মানিকের দিকে হাসি মুখে চেয়ে বলল, তুমি বোধহয় এবারের মতো বেঁচে গেলে। ডাক্তার সাহেব কখনো এক ব্যক্তিকে দুবার শাস্তি দেন না। সেই চেম্বারে ফিরে এসে দেখা গেল এর মধ্যেই কয়েকজন স্ত্রীলোক উঠে চলে গেছে। ডাক্তারের সামনে একটা শিরিঙ্গে চেহারার লোক, তার পাশেই বাহাদুর। এই কি তবে হড়হড়ে? এত তাড়াতাড়ি তাকে ধরে ফেলেছে বাহাদুর? ডাক্তার মানিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই চিতলমারি গ্রাম থেকে এসেছিস বললি না? তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ওই বেঞ্চিতে গিয়ে বস, এখানকার কাজ চুকিয়ে তারপর কথা বলবো। তারপর তিনি সেই শিরিঙ্গে লোকটাকে বললেন, এখানকার মেয়ে ছেলেরা গতর খাটিয়ে টাকা রোজগার করে, তাতে আরামের চেয়ে কষ্টই বেশি। আর তুই বিনা কষ্টে সেই টাকা ভোগ করতে চাস? এইবার দেখ আমি কি করতে পারি। তিনি তার হাত দুটি দিয়ে সেই লোকটির কোমরের দুদিকে চেপে ধরলেন। তারপর তাকে তুললেন খানিকটা ওপরে। ওর পা দুটো দোদুল্যমান হয়ে গেল। ডাক্তার তাকে ছুঁড়ে দিলেন আরও ওপরে। আর একটু হলেই ছাদে ওর মাথা ঠেকে যেত। সেখান থেকে সে ধপাস করে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে থাকা লোকটির বুকে ডাক্তার তার জুতো শুদ্ধ একটা পা তুলে দিয়ে বললেন, তোকে আমি এক্ষুনি মেরে ফেলতে পারি, তাতে আমার কোনো দোষ হবে না। ডাক্তারদের 7 খুন মাফ। তুই ফের যদি হড়হড়ামি করিস তাহলে আমাকে সেই ব্যবস্থাই কিন্তু নিতে হবে। লোকটি এতই ভয় পেয়েছে যে কোনো কথাই বলতে পারছে না, শুধু আই আই করে শব্দ করতে লাগলো। এরপর মানিককে নিয়ে তিনি উঠে এলেন ছাদের ঘরটায়। সিঁড়িটাতেই বসে পড়ে তিনি বললেন, দেখ, একদিকে সূর্যাস্ত হচ্ছে আর একদিকে চাঁদ উঠছে। এই দৃশ্য কিন্তু রোজ দেখা যায় না। চিতলমারি গ্রামে তোর জন্ম। তোর বাপের নাম কি? আগে আদিনাথ চৌধুরী। তাকে তো দেখেছি, খুব ধুরন্ধর ব্যক্তি। তুই পুণ্যস্নাতাকে দেখেছিস কখনো? দেখেছি মাত্র একবার। অমন সুন্দর মানুষ আমি এই পর্যন্ত আর দেখিনি। শুধু তো দেখতেই সুন্দর নয়, কি অসাধারণ মিষ্টি ব্যবহার ছিল তার। তিনি পর্দানাসীন ছিলেন না। রাজবাড়ি থেকে মাঝে মাঝেই বেরিয়ে এসে সাধারণ মানুষের সুখ দুঃখের খবর নিতেন। তিনি আমার মা। আপনার মা? আপনি তাহলে আমাদের গ্রামের জমিদারের পুত্র? তখন আমার একটা বিচ্ছিরি নাম ছিল, বিনয়েন্দ্র অমৃতময় দত্ত চৌধুরী। এখন সেই নামটা একেবারেই আমি মুছে ফেলেছি। সবাই আমাকে ভোলা বাবু কিংবা ভোলা বাবা বলেই ডাকে। কিন্তু স্যার, আপনি কি সন্ন্যাস গ্রহণ করেছেন? আপনি দেখছি গেরুয়া ধারণ করেছেন। না না, ওইসব সন্ন্যাস টন্যাস আমার সহ্য হয় না। আমি ভোগবাদী মানুষ। এই যে গেরুয়া পরি সেটা ভেগ ধরাই বলতে পারিস। এখনও সন্ন্যাসী দেখলে মানুষ কিছুটা ভক্তি শ্রদ্ধা করে। যে কোনো বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেই আতিথ্য পাওয়া যায়। তারপর রেলের টিকিট লাগে না। আরও মজার কথা কি জানিস? আমি ডাক্তার হিসেবে কারোর চিকিৎসা করলে, ওষুধ দিলে অনেক রোগী ঠিক যেন বিশ্বাস করে না। কিছু কিছু ওষুধ না খেয়েই ফেলে দেয়। কিন্তু কোনো সন্ন্যাসী জড়িবুটি দিলে তা ভক্তি ভরে খেয়ে নেয়। তাই আমি দুটো মিলিয়ে দিয়ে চিকিৎসা চালাচ্ছি। যাক, এবার আসল কথাটা বলা যাক। ওই গ্রামের কাছে একটা ঋণ আছে। ওই গ্রামে
আমাদের বাড়ির খুবই কাছে একটা খাল আছে, তাই না? তার উপরে যে ব্রিজ, সেটা অনেক দিন ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। গাড়ি ঘোড়া তো আর সেখান থেকে যাতায়াত করতে পারেই না। মানুষও ওর ওপর দিয়ে যেতে গেলে জলে পড়ে যাবার সম্ভাবনা ছিল। একজন তো সেখান থেকেই পড়ে মারাই গেল। আমার বাবা ইচ্ছে করলেই সেই ব্রিজটা সারিয়ে দিতে পারতেন, কিন্তু দিচ্ছিলেন না। এর মধ্যে নাকি একটা কৌশল আছে। আমার মা বলেছিলেন, ভোলা, তুই এখানে একটা নতুন সেতু বানিয়ে দিতে পারবি, পুরাতনটা আর সারাই সুরাই করে কিছু লাভ নেই। আমি তখন বলেছিলাম, নিশ্চয়ই, নতুন ব্রিজ বানিয়ে দেব মা তোমাকে। সেটা মা বলেছিলেন, তুই করবি নিজস্ব রোজগারের টাকায়, এস্টেট থেকে কিছু নিবি না। তখন তো আমি সবেমাত্র ডাক্তারি পড়তে ঢুকেছি, নিজস্ব রোজগার তো ছিল না। পুরোপুরি ডাক্তার হবার আগেই মা চলে গেলেন। এখন সেখানে একটা নতুন ব্রিজ তৈরি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হয়েছে তো। আপনার বাবা কিছু করেননি, ওই সরকার করে দিয়েছে। আমার নামে বাবা কি রটিয়েছেন তা আমি জানি না, কিন্তু আমি ডাক্তারি পাশ করার কয়েকদিন পরেই গ্রামে গিয়েছিলাম। এরকম বড় বড় ঘটনা ঘটলে গুরুজনদের প্রণাম করতে যেতে হয়। তাই আমি প্রথমেই বাবার কাছে গিয়েছিলাম। বাবা তো আমার প্রণাম নিলেন না। আমি কিছুদিন বেশ্যা সংসর্গ করেছি বলে তিনি ঘেন্নায় মুখ ঘুরিয়ে বসে রইলেন। আর কাকে যেন ডেকে বললেন, ওরে, এই ছেলেটাকে বলে দে আমি ওকে ত্যায্য পুত্র করে দিয়েছি। ও আর আমার পুত্র নয়, ও যেন এই গ্রামে আর না আসে। তা এরপর কি ওই গ্রামে আর যাওয়া যায়? আমরা শুনেছি আপনি কলকাতায় এসে কিসে যেন বাঁধা পড়ে গিয়েছিলেন, ওই গ্রামের সঙ্গে কোনো সংস্রব রাখতে চান না। আপনি ভুলেই গেছেন ওই গ্রামের কথা। মানুষ যত দূরেই চলে যাক, তবু কি সে তার জন্মস্থান ভুলে যেতে পারে? আমার তো এখনো বুকটা টনটন করে, আবার রাগও হয়। ওই গ্রামের মানুষ দেখলেই আমার পিত্তি জ্বলে যায়। সেই জন্যই তোর পরিচয় শুনে আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তোকে তাড়িয়ে দেবার একটু পরেই আমার মনে হলো, আরে, এই ছেলেটার মধ্যে দিয়েই তো আমি আমার মাতৃ ঋণ শোধ করতে পারি। মানিক বলল, স্যার, মাতৃঋণ? আপনি ঋণ শোধ, এসব আমি ঠিক বুঝতে পারছি না। তুই ম্যাট্রিক পরীক্ষা দিতে চাস বলেছিলি না? আমাদের সেই গ্রামে ম্যাট্রিক পাস আর কেউ আছে? না স্যার, এখনও নেই। বেশ, আমি তোর ওই পরীক্ষার জন্য সব রকম সাহায্য করব। টেক্সট বুক, নোটবুক, সাজেশনস, খাতা কলম সব এনে দেব। তারপর তুই পাশ করে বেরিয়ে এলে সেটাই হবে ওই গ্রামের প্রতি আমাদের উপহার, আমার মাতৃ ঋণ পরিশোধ। আমি যথাসাধ্য চেষ্টা করব স্যার। অবশ্যই এর মধ্যে আমাদের দুটো শর্ত আছে। এই পল্লীটা কিন্তু একটা বেশ্যা পল্লী। এই যে বাড়িটাও দেখছিস, এই বাড়িটা কিন্তু একটা বেশ্যা বাড়ি। বেশ্যা কাদের বলে জানিস তো? আমার বয়স এখন 19। এই বয়সে কি কিছু আর জানতে বাকি থাকে? অবশ্যই বাকি থাকে। মানুষের যৌবন বয়সটা বড়ই মোটা দাগের। তখন পর্যবেক্ষণের চেয়ে হৈহল্লাই বেশি ভালো লাগে। যত বয়স বাড়ে ততই জীবনের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম দিক চেনা যায়। আমার শর্ত হচ্ছে এই যে, পরীক্ষা শেষ হবার আগে তুই বেশ্যাপাড়ায় একবারও যেতে পারবি না, কোনো বেশ্যার সঙ্গে ভাব জমাতেও পারবি না। মনে থাকবে তো? এসব কি কেউ ভুলতে পারে স্যার? এ তো আমার জীবন মরণের সমস্যা। ঠিক আছে, চল এবার আমরা খেতে চাই। আমি অবশ্য আগে একটু মদ টদ খাবো। তুই এই 4.5 মাসের মধ্যে একবারও ছুঁবি না। ডাক্তারের পিছু পিছু কিছুটা হেঁটে মানিক প্রশ্ন করল, স্যার, আপনি তো দ্বিতীয় শর্তটার কথা কিছু বললেন না। সেটা আরও পরে বলবো ঠিক করেছিলাম। ঠিক আছে, শুনে নে। আমরা সব রকম সাহায্য করার পরেও তুই যদি পরীক্ষায় গাড্ডু মারিস, তাহলে তদ্দণ্ডেই তোকে এখান থেকে তাড়িয়ে দেব। আমি ফাঁকিবাজি একদম সহ্য করতে পারি না। সেই থেকে শুরু হলো মানিকের বন্দি জীবন। একটা ছোট ঘর, একটা ছাদ,
তারও কিছু অংশ টিনের চালের। এখানে মানিকের কোনো অভাব নেই, তবু এই সীমাবদ্ধতা, এটাই তাকে মাঝে মাঝে পীড়া দেয়। মানুষের স্বভাবই হচ্ছে সব রকম গণ্ডি ভেঙে তারা বাইরে যেতে চায়। মানিক পড়াশোনা শুরু করলো একাগ্র হয়ে। পাতার পর পাতা সে মুখস্থ করতে লাগলো। মাঝে মাঝে সে জোরে উচ্চারণ করে নিজেই নিজের পরীক্ষা নেয়। মাঝে মাঝে ভোলা ডাক্তারও আসেন, জিজ্ঞেস করেন, কিরে, কেমন আছিস? শরীর ঠিক আছে তো? তিনি মানিকের কপাল ছুঁয়ে নাড়ি দেখে মাথা নাড়তে নাড়তে বলেন, ঠিক তো আছে। তুই কি পড়ছিস এখন? শেক্সপিয়ার? কোনটা? এই বছরের সিলেবাসে হ্যামলেট আছে। এ তো অপূর্ব নাটক। বলতো, মরে যাওয়ার আগে হ্যামলেটের শেষ কথা কি? মানিক অতদূর পৌঁছয়নি। সে মিনমিন করে বলল, স্যার, খুব শক্ত লাগে, অনেক কথার অর্থও বুঝি না। ডাক্তার আবৃত্তি করতে লাগলেন, So tell him, with the occurrence more or less which have solicited, the rest is silence. মুখস্থ করবি, একসময় মানে বুঝে যাবি। একমাত্র ডাক্তারের মুখদর্শন ছাড়া আর কোনো মানুষও দেখে না মানিক। তবে কয়েকদিন আগে পাশের বাড়ির ছাদে সে দেখতে পেল একজন তরুণী তার দিকেই তাকিয়ে আছে। তার সঙ্গে চোখাচোখি হতেই সে পিছিয়ে আড়ালে চলে গেল। এতখানি বয়স হয়ে গেলেও তবু এর মধ্যে সে কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়নি। তার কেমন যেন ভয় ভয় করে। এই বয়সে অনেক ছেলে বিয়ে থা করে সংসারে ঢুকে যায়, মানিক তা এড়িয়ে গেছে। সেই দিনই প্রথম চরম নিঃসঙ্গতার মধ্যে ওর মনে হলো ওই মেয়েটির সঙ্গে দু চারটে কথা বললে বেশ হতো। এরপরেও মাঝে মাঝে সকালে বা বিকেলে মেয়েটিকে দেখা যায় স্থিরভাবে তাকিয়ে থাকে এদিকে, কিন্তু একটাও কথা বলে না। একদিন মানিক কিছু বলতে চেয়েছিল, সে অমনি আড়ালে চলে গেল। মানিক এখন তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। রাত্রিরে ঘুমিয়ে পড়ার আগে সে ভাবে, কাল সকালে সে ওকে দেখতে পাবে তো। আচ্ছা, ওই মেয়েটিও কি বেশ্যা? মানিক একদিন নিজের দুর্বলতার কথা বুঝতে পেরে মনে মনে বলল, সাবধান মানিক, ডাক্তার তোমায় শর্ত দিয়েছে, এখানকার কোনো মেয়ের সঙ্গে তুমি মেলামেশা করতে পারবে না। তবু মানিক মেয়েটিকে দেখার জন্য অনেকক্ষণ ছাদে বসে থাকে। এখন আর সে কথা বলার চেষ্টা করে না। ওকে চোখের দেখা দেখেই তার খানিকটা বুক জুড়োয়। পড়াশোনা করার সময় মাঝে মাঝে সে অন্যমনস্ক হয়ে যায়। তা তো হবেই, মানুষ কতক্ষণ আর একটানা পড়ার মধ্যে ডুবে থাকতে পারে। সেই সময় তার মনে পড়ে যায় অনেক পুরনো কথা। পালাবার সময় লঞ্চের সিঁড়ির নিচে সে যখন থেকেছে, সেই সময় সে দেখেছিল অনেকটাই ভাঙা একটা মাটির দেবী মূর্তি। সেই মূর্তিটা লক্ষ্মী না সরস্বতী, সেই ব্যাপারে তার ধন্দ এখনও কাটেনি। হয়তো সরস্বতী হবে, কারণ একটা গলা ভাঙা হাঁসও ছিল সেখানে। হাঁসই তো সরস্বতীর বাহন, লক্ষ্মীর বাহন তো পেঁচা। সেই কথা মনে পড়তেই মানিক আবার দেবী সরস্বতীর বন্দনা শুরু করল। হে মা, আমায় বিদ্যা দাও, আমি আর কিচ্ছু চাই না। দেবী সরস্বতী নিশ্চয়ই খুব ব্যস্ত, তিনি মানিকের প্রতি মনোযোগ দিতে পারেননি। এবারেও ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছে মানিক, তবে দুটো সাবজেক্টে নয়। ইংরেজিতে সে পেয়েছে 8 নম্বর কম, আর ইংলিশে ফেল মানে একেবারে ফেল। ম্যাট্রিক পরীক্ষার ফলাফল প্রকাশের কিছুক্ষণ পর ডাক্তারের কানে এলো এই ব্যর্থতার খবর। তিনি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন, তারপর উঠে এলেন 3 তলায়। মানিক উপর হয়ে শুয়ে আছে, সেও নিশ্চয়ই জেনেছে এই দুঃসংবাদ। সে এখন কাঁদছে কিনা তা বোঝা যাচ্ছে না। ডাক্তার খানিকটা নরমভাবেই বললেন, এই মানিক, ওঠ। সঙ্গে সঙ্গে মানিক উঠে বসে হাত জোর করল। তোকে তো আমি বলেইছিলাম, পরীক্ষায় ফেল হলে তোকে এখনই এখান থেকে বিদায় নিতে হবে। আর আমার কথার নড়চড় হয় না। তোর নিজস্ব কিছু জিনিসপত্র যদি থাকে তা গুছিয়ে নে। তোকে এখনই চলে যেতে হবে, বেশি সময় নেই, আমি এখানে দাঁড়িয়ে আছি। কোনো রকম কাকুতে মিনতি নয়, স্পষ্ট গলায় মানিক বলল, হ্যাঁ, চলে তো যাবই। এখানে আমার নিজস্ব কিছুই নেই, খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাব। এখান থেকে কোথায় যাবি তা কিছু ঠিক করে রেখেছিস? ঠিক করারই বা কী দরকার? যেদিকে 2 চোখ যায় সেদিকেই হাঁটব, তারপর কি হয় দেখা যাবে। কিন্তু বিছানা থেকে নামতে গিয়েই মানিক পড়ে গেল। ডাক্তার বললেন, এ কি রে,
কি হলো? দেখি, তাকা আমার দিকে তাকা। তোর চোখ দুটো এত লাল কেন, দেখি তো। তিনি মানিকের কপালে হাত দিয়েই চমকে উঠে বললেন, এ কি, জ্বরে যে তোর গা পুড়ে যাচ্ছে? কখন এই জ্বর বাঁধালি, আমাকে কিছু জানাসনি কেন? এখন এইসব জ্বর অন্য কোনো শক্ত অসুখকে সঙ্গী করে আনে। থাক থাক, তোকে আর যেতে হবে না, শুয়ে থাক তুই। মানিক দ্বিতীয় চেষ্টায় খাট থেকে নেমে দাঁড়িয়ে সহজভাবে বলল, না স্যার, এই জ্বরটার কিছুই নয়। আমি ঠিক চলে যেতে পারবো। ডাক্তার সাহেব, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, সেই জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। চুক্তির শর্ত হিসেবে আমি এখনই চলে যেতে চাই। আপনাকে একবার প্রণাম করতে পারি? না, পারিস না। বলছি তো, তুই আর 2-3 দিন এখানে থাকবি আগের মতন। আমি তোকে ওষুধ দেব, তাতে যদি জ্বরটা নামে। না, তা সম্ভব নয়। আমি আর ওষুধ খাবো না, আমাকে চলে যেতে হবে। কি? আমি নিষেধ করা সত্ত্বেও তুই চলে যেতে চাইছিস? কোনো ডাক্তার তার রোগীকে এরকম ক্রিটিক্যাল সময় ছেড়ে দেবে না। মানিক আরও কিছু বলতে যেতেই ডাক্তার উঠে এসে তার ঘাড় চেপে ধরলেন। তারপর চাপ দিতে বললেন, মুখে মুখে কথা একদম নয়। যা, খাটে গিয়ে বস, নইলে আমি তোকে এমন শাস্তি দেব। সুতরাং মানিককে থেকে যেতেই হলো। বাহাদুরের মতন একজনকে পর্যন্ত রাখা হলেও সর্বক্ষণ তাকে পাহারা দেবার জন্য। মানুষের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা শুধু অবিশ্বাস্যই নয়, অলৌকিকও মনে হতে পারে। মনে হয় যেন এই ঘটনার জন্য কোনো অদৃশ্য হাতের ইঙ্গিত আছে। পরের দিন মানিক প্রায় অজ্ঞান হয়েই রইল। তার পরের দিন অনেকটা লঘু হলো মাথা। ফিরে এলো তার চিন্তাবোধ। চোখ মেলেই সে শুয়ে রইল বহুক্ষণ। তারপর শেষ বিকেলে সে শুনতে পেল অনেকগুলি পায়ের আওয়াজ। দরজা ঠেলে খুলে ফেলে উঠে এলো 10-12টি রমণী, 2-3 জন পুরুষ। এদের মধ্যে কয়েকজনের হাতে ফুলের গুচ্ছ, কেউ কেউ গানও গাইছে। মানিক বুঝলই না হঠাৎ এসব কি ঘটছে। একটু পরেই ডাক্তার এলেন, তার সঙ্গে একটি মেয়ে। মানিক চিনতে পারল এই মেয়েটি তো অন্য ছাদের সেই মেয়েটি। এর সঙ্গে একটি কথাও হয়নি, তবু তাকে খুব আপনজন বলেই মনে হলো। ডাক্তার সোল্লাসে বলল, তুই তো কামাল করেছিস মানিক, দে দে সবাই ওকে ফুল দে। যাদের হাতে ফুলের তোড়া আছে তারা সকলেই একসঙ্গে ছুটে এলো মানিকের কাছে। বাহাদুর মানিকের একটা হাত ধরে বলল, কিরে, উঠে দাঁড়াতে পারবি না? ওঠ, আমি তোকে ধরে থাকবো। মানিকের শরীরটা সত্যি এখন নড়বড় করছে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই। তবু অতি কষ্টে সে উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সবকটা ফুলের তোড়া তার গায়ে পড়ল। ধরা গলায় মানিক ডাক্তারকে জিজ্ঞেস করল, স্যার, এইসব কি হচ্ছে একটু বুঝিয়ে বলবেন? তুই ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিস, আবার তুই পাশও করেছিস। তোদের চিতলমারি গ্রামে তুই প্রথম পাশ করেছিস। না স্যার, আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। আমি আমি ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছি, গেজেটে বেরিয়ে গেছে। আর তো আমার পক্ষে পাশ করা সম্ভব নয়। অনেক সময় অসম্ভবও সম্ভব হয়ে যায়। এবারের পরীক্ষায় ইংরেজির প্রশ্ন খুব কঠিন হয়েছিল, তার মধ্যে 2 জায়গায় ছাপার ভুল হয়েছে। ছাত্রছাত্রীরা সেটা বুঝতেই পারেনি, উত্তর লিখবে কি করে। এই জন্য ইংলিশে অনেকেই ফেল করেছে। সব মিলিয়ে পাশের পার্সেন্টেজও কমে গেছে অনেকখানি। সেই জন্যই ওপরের কর্তা ব্যক্তিরা ঠিক করেছেন। একটু থেমে তিনি সকলের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে ঠিক করেছেন? সবকটি স্ত্রীলোকই হাত চাপুড়ি দিতে দিতে নাচতে শুরু করলো, আর গানের মতন সুর লাগিয়ে বলতে লাগলো, পাশ করেছে মানিক চাঁদ, পাশ করেছে মানিক চাঁদ। ডাক্তারও ওদের সঙ্গে মিশে গিয়ে নাচতে লাগলেন এবং গান গাইতে লাগলেন। নাচতে নাচতে তিনি মানিকের একেবারে কাছে এসে বললেন, তুই কি করে পাশ করলি? হ্যাঁ, কর্তা ব্যক্তিরা ঠিক করলেন এবারের ইংলিশের পরীক্ষায় যারা পাশ করতে পারেনি তারা সবাই 10 নাম্বার করে গ্রেস পাবে। 10 নাম্বার, তাতেই তুই উতরে গেছিস। তুই ইতিহাসের পেপারে অনেক নাম্বার পেয়েছিস, এই জন্য তুই একটা জলপানিও পেতে পারিস। এরপর সেই মেয়েদের উৎসাহ যেন আরও বেড়ে গেল। তারা সারা ছাদ জুড়ে ঘুরে ঘুরে নাচতে লাগলো। একসময় হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে ডাক্তার বললেন, আচ্ছা, আমার আর একটা কথা আছে। এই যে মেয়েটি, এর নাম লীলা, ভারী ভালো মেয়ে। ও মানিককে বিয়ে করতে চায়।
কিরে মানিক, তুই রাজি তো? অন্য সময় হলে মানিক না না বলে চেঁচিয়ে উঠত। বিয়ের বন্ধনে সে তো যেতে চায় না, কিন্তু এখন সে কিছুই বলতে পারল না, শুধু তাকিয়ে রইল লীলার দিকে। ডাক্তার বললেন, তুই এক্ষুনি কিছু সিদ্ধান্ত নাও নিতে পারিস, আজকের রাতটা ভেবে দেখ। তখন একজন মধ্যবয়সী স্ত্রীলোক বলল, ঠাকুর, আমি দু একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বল বল। এই মেয়ের বাপ নাই মা নাই। যখন ওর মাত্র 2 মাস বয়স, তখন কে যেন ওকে এখানকার আদারে ফেলে গিয়েছিল। সেখান থেকে ওকে উদ্ধার করে আনে শেফালি। ওই যে শেফালি দাঁড়িয়ে আছে এক কোণে। শেফালি ঠিক নিজের মেয়ের মতন যত্নে ওকে বাঁচিয়ে তুলেছে। এখনও ডাগর হয়েছে। এই সময়ে তোর কামকাজ শুরু করার কথা, কিন্তু ও যে কিছুতেই রাজি হচ্ছে না। ওর ওপর কেউ জোর করতে এলে আমরা তাকে খ্যাংরা পেটা করি। ঠাকুর, আমরা সব পাপি তাপি, কিন্তু এই মেয়েটা যদি নিষ্পাপ থাকতে চায়, থাকুক, ও তাই থাকুক। ডাক্তার বললেন, কে বলেছে তোরা পাপি তাপি? কখনো এসব কথা ভাববি না। তোরা গায়ে খেটে রোজগার করিস। সেই স্ত্রীলোকটি মানিকের দিকে চেয়ে বলল, ঠাকুর, তুমি ওকে নাও। যদি আমাদের কথা না গ্রাহ্য করো তবে পরে পস্তাবে। ঠিকই তো। কিরে মানিক, এখনো চুপ করে আছিস যে? চুপ করে থাকা মানেই তো রাজি হওয়া, তাই না? এই কথা শুনে 2-3 জন হাসতে লাগলো মাথা নেড়ে নেড়ে। ভোলা ডাক্তারও ওদের সঙ্গে হেসে উঠল। এর মধ্যে যে কি হাসির উপাদান পেল তা বোঝা যায় না। ডাক্তার বললেন, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজি। ওরে, তোরা কেউ 2টো মালা নিয়ে আয়। বাহাদুর বলল, মেরে পাস হ্যায় তো, মেরে পাস হ্যায়। সে তার ঝোলা থেকে বার করে দিল 2টো গোড়ের মালা। ডাক্তার লীলাকে বললেন, তুই এই মালাটা ওকে আগে পরিয়ে দে। মানিক বাধ্য ছেলের মতন মাথাটা এগিয়ে দিল। তারপর ডাক্তারের নির্দেশে সেও একটা মালা পরিয়ে দিল লীলার গলায়। এরপর আরও প্রবল হাততালি, উদ্দাম নৃত্য ও গান চলতে লাগলো। এই বাড়িতে এমন আনন্দ উৎসব আগে কখনো হয়নি। হয়তো এইভাবেই কেটে যাবে সারা রাত। মানিকের কাহিনী এখানেই থেমে যেতে পারে। অনেকে বলে, লেখকদের ক্ষমতা অনেকটা ভগবানের মতো। তারা ইচ্ছে করলেই কোনো ফকিরকে বাদশা বানাতে পারে, আবার কোনো বাদশাকে ফকির। আসলে কিন্তু লেখকদের সেই ক্ষমতা নেই। প্রত্যেক গল্পেরই একটা নিজস্ব গতি ও যুক্তি থাকে। তার বাইরে যাওয়ার ক্ষমতা তাদের নেই। এখনও বহু মানুষ আছে যারা কুটিল নয়, ষড়যন্ত্রে মত্ত থাকে না, বরং অন্যের দুঃখে কাতর হয়, কিছু না কিছু সাহায্য করতেও চায়। সেই জন্যই আকাশে দিনের বেলায় দেখা যায় সূর্য, আর রাত্রিরে চন্দ্রতারা। অনেক কাহিনী শেষ হয় দুঃখবোধে, মন অবসন্ন হয়ে যায়। কিন্তু এই কাহিনী তো শেষ হচ্ছে আনন্দের আভরণে। অনায়াসেই বলা যায়, অ্যান্ড দেন দে লিভড হ্যাপিলি এভার আফটার। তবু আমাকে আর একটা ছোট্ট ঘটনার কথা বলতেই হবে। এতে আর একটি সত্য জাজ্জল্যমান। লীলার সঙ্গে মানিকের বিয়ের কয়েকটা দিন খুব উচ্ছ্বাস ছিল। তারপর সব কিছু থিতু হলে ডাক্তার একদিন মানিককে ডেকে বলেছিলেন, তোর জ্বরটা তো গেছে, শরীরে আর কোনো ব্যাধি নাই, কিন্তু এই বাড়িতে বেশি দিন থাকা চলবে না, বড় জোর 1 মাস। তারপর তোকে ঘর ভাড়া নিয়ে নিজের সংসার পাততে হবে, নিজে রোজগার করবি, আমাদের কাছ থেকে আর কোনো সাহায্য পাবি না। সেই কথা অনুযায়ী জোড়াসাঁকো অঞ্চলে সে একটা ঘর ভাড়া নিয়েছে 25 টাকায়। লীলাও কিছুটা লেখাপড়া জানে। মানিকও আপাতত একটা ছোট চাকরি পেয়েছে, একটা বেশ বড় মুদিখানায় হিসাব লেখার কাজ। এখানে সে কিছু মাইনে তো পাবেই, তাছাড়াও একটা সুবিধে এই যে এখান থেকে যে চাল ডাল পাবে তা বেশ সস্তায়। বাজারে যা চিনির দাম, এখানে তার প্রায় অর্ধেক। দোকানটি গঙ্গার ধারে একটা সেতুর কাছাকাছি। কাজ শেষ করে বেরিয়ে সে হাঁটতে হাঁটতেই ভবানীপুরে যায়। মাঝে মাঝে সে থমকে দাঁড়ায় নদীর বুকে সূর্যাস্তের সমারোহ দেখে। কত রকম মানুষ বেড়াতেও আসে এখানে, সত্যি কত রকম, চেহারা আর পোশাকেও। যেমন একদিন সে দেখল একটা ব্যান্ড পার্টি যাচ্ছে বাজাতে বাজাতে। তার পেছনে যাচ্ছে মাথায় আধ ঘোমটা দেওয়া 5 জন রমণী, আর একটা ঘোড়ায় টানা গাড়িতে একটা কাচের বাক্স। মানিক বুঝতে পারল এটা খ্রিস্টানদের কোনো পরবের ব্যাপার। তাদেরও পেছনে একটা হাতি চেপে আসছে একজোড়া সাহেব মেম।
তাদের দেখার জন্যই মানিক দাঁড়িয়ে গেল। মেম সাহেবদের হাসির শব্দ শুনতে তার ভালোই লাগে। খ্রিস্টানদের ব্যান্ড বাদকরা মানিকের একেবারে কাছে এসে পড়ার পর সে 5 জন মহিলার একজন একেবারে মানিকের সামনে এসে দাঁড়ালো। তারপর হালকা কৌতুকে বলল, কিরে মানকে, কেমন আছিস তুই? আমাকে বোধহয় চিনতে পারছিস না। মানিকের সর্বাঙ্গ কেঁপে উঠল। সে অস্ফুটভাবে বলল, পদ্ম। ছোটবেলায় এর সঙ্গে কত খেলা করেছে মানিক। ভারী দুরন্ত ছিল এই মেয়েটা। তারপর একদিন সে মানিককে বিয়ে করতেও চেয়েছিল, বুড়ো বুড়ো কামার্তদের কবল থেকে বাঁচবার জন্য। মানিক রাজি হয়নি বলে এই মেয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মরতে গিয়েছিল। এই পদ্ম কি সেই পদ্ম? তুই বুঝি ভেবেছিলে আমি মরেই গেছি? না রে, আমার খুব কড়া জান। তুই একবার চেষ্টা করেও দেখেছি, কিচ্ছু হয়নি। মানিক মনে মনে একেবারে মর্মে এসে ভাবল, মাত্র আর কয়েকদিন আগে দেখা হলে তো সে পদ্মকেই বিয়ে করতে পারত। কিন্তু এখন তো আর উপায় নেই। লীলাকে সে ত্যাগ করবে কি করে? আর তার তো কোনো দোষ নেই। কিন্তু পদ্ম বলল, আমি তো এখন মাস্টারনি হয়েছি রে, খড়গপুরে এক মেয়েদের স্কুলে পড়াই। তা তুই কি করিস মানিক? মানিক প্রথমে শুধু দুদিকে মাথা নাড়ল, তারপর প্রবল আবেগের সঙ্গে বলল, পদি, আমি তোর জন্য। রক্ষে কর মানিক, আমার জন্য তোকে আর কিছুই করতে হবে না। আমাদের জীবন দুদিকে চলে গেছে, এখন আমাদের বাস্তব জ্ঞানও আলাদা। সমুদ্রের ঢেউ যখন কাছে আসে তখন কি হাত দিয়ে আটকানো যায় রে? সেই রকম আমাদের জীবনেও এমন কিছু কিছু ঢেউ এসে আঘাত দেয়, তাও হাত দিয়ে আটকানো যায় না। মেনে নিতেই হয়, তাই না? মানিক উত্তর না দিয়ে ভাবল, সেই পদই এখন কত রকম জ্ঞানের কথা শিখেছে। তার একটা গাল কাপড়ে ঢাকা, তার শরীর বেশ পেটানো ধরনের, আর কথার মধ্যে সবসময় কৌতুকের সুর। সে বলল, আমি চলি রে মানিক, কিন্তু তোকে খুব জীর্ণ শীর্ণ দেখাচ্ছে। তুই কি হেরে যাচ্ছিস নাকি? না না, হারলে কিন্তু চলবে না। আমার স্কুলের নাম শ্রী শ্রী জগন্মাতা বিদ্যালয়। লোকে মুখে মুখে বলে ঠাকুমা আর নাতনি স্কুল। যদি খুব দরকার হয় আমার কাছে আসিস। খড়গপুরের কাছে গেলে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবি। বলতে বলতে সে দৌড়ে ফিরে গেল নিজের দলের কাছে। মানিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পদ্মকেই দেখে যাচ্ছে। একসময় তাকে মানিক কোনো সাহায্যই করতে পারেনি, এখন সেই পদ্মই তাকে সাহায্য দেবার প্রস্তাব করে গেল। আরও কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল মানিক। অল্প পরেই সন্ধ্যা নেমে এলো। তার উপরে এক বিকট শব্দ উঠল আকাশে। এতই জোর এই শব্দ যে অনেক বাড়ির দরজা জানলা ঝনঝন করে কেঁপে উঠল। কিন্তু এটা যে কিসের আওয়াজ তা এখনো কেউ জানে না। সরস্বতীর পায়ের কাছে উপন্যাসটি এখানেই শেষ হলো। আশা করছি ভালো লেগেছে আপনাদের। যারা নতুন এই উপন্যাস থেকে আমার গল্প পাঠ বা আমার চ্যানেল শুনতে শুরু করেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। নতুন উপন্যাস নিয়ে আবার খুব শিগগিরই ফিরে আসব। আপনাদের যদি কিছু পছন্দের উপন্যাস থাকে আমাকে জানাতে পারেন, কমেন্টে লিখবেন অবশ্যই। আমি চেষ্টা করব সেখান থেকে কিছু পাঠ করার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।